হাই স্টুডেন্টস, ওয়েলকাম টু এসওই বাংলা চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? কিন্তু এই গরমে ভালো থাকা যায় স্যার? সত্যি এত গরম পড়েছে, আর এই তীব্র দাবদাহে ভালো থাকা, সুস্থ থাকাটাই একটা বড় চ্যালেঞ্জের বিষয়। তাহলে এই গরমে ভালো থাকতে গেলে, সুস্থ থাকতে গেলে যেটা করতে হবে, বেশি বেশি করে জল খেতে হবে, আর সঙ্গে ওআরএস এর একটা প্যাকেট রেখে দেবে। যখনই দেখবে এই গরমের জন্য তোমার অত্যন্ত শরীরটা দুর্বল লাগছে, সঙ্গে সঙ্গে ওআরএস জল খেয়ে নেবে। এই গরমে শরীর দুর্বল থাকার মানেই ডিহাইড্রেশনের একটা লক্ষণ। আর ডিহাইড্রেশন যাতে না হয়ে যায়, সব সময় সেদিকে খেয়াল রাখবে। তার জন্য বেশি বেশি করে জল খাবে। আর একটা, যখনই দেখছো শরীরটা একটু দুর্বল লাগছে, সঙ্গে সঙ্গে ওআরএস জল খেয়ে নেবে, দেখবে তোমার শরীরটা ফের চাঙ্গা হয়ে যাবে। এবার চলো আমরা একটু পড়াশোনার বিষয়ে ঢুকি। আমরা শুরু করেছি স্ট্রাকচার অফ অ্যাটম বা পরমাণুর গঠন চ্যাপ্টারটি। এই চ্যাপ্টারের অলরেডি দুটো ভিডিও তোমরা পেয়ে গেছো। আজকের আসবে পার্ট 3 ভিডিও। লাস্ট ভিডিওতে আমরা পড়েছি হাইজেনবার্গ আনসার্টিনিটি প্রিন্সিপাল। আজকের ঠিক তারপর থেকেই আমরা শুরু করব। আজকের আমি পড়াবো কোয়ান্টাম তত্ত্ব বা কোয়ান্টাম থিওরি। এই কোয়ান্টাম থিওরি কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট টপিকস এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকস হচ্ছে কোয়ান্টাম তত্ত্ব বা কোয়ান্টাম থিওরি। এবং পরীক্ষায়, বিশেষ করে তোমাদের সেমিস্টার 1-এ এখান থেকে অতি অবশ্যই কোশ্চেন থাকবে। শুধু সেমিস্টার 1 না, তোমাদের কম্পারেটিভ এক্সামেও এখান থেকেও কিন্তু কোশ্চেন তোমাকে দিয়ে থাকবে। তাই আজকের ভিডিওটা অত্যন্ত মনোযোগ দিয়ে দেখবে, এবং ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটাই কিন্তু তোমরা দেখবে আজকের। ওকে, আজকের কিন্তু কোয়ান্টাম তত্ত্বটা তোমাদের কিন্তু ভালো করে শিখতে হবে, আর আমি চেষ্টা করব আমার বেস্ট দিয়ে তোমাদের শেখাতে। তো আজকে তো আমরা কোয়ান্টাম তত্ত্ব শুরু করব। লাস্ট ভিডিও আমরা কত অবধি পড়েছি? লাস্ট ভিডিও আমরা পড়েছি হাইজেনবার্গ আনসার্টিনিটি প্রিন্সিপাল। তো হাইজেনবার্গ আনসার্টিনিটি প্রিন্সিপালের পরে আসে আমাদের লিমিটেশন অফ বোরস অ্যাটমিক মডেল। এই লিমিটেশন অফ বোরস অ্যাটমিক মডেল তোমরা বই থেকে একটু পড়ে নিও, বই থেকে পড়লেই তোমাদের হয়ে যাবে। বোর অ্যাটমিক মডেল ব্যর্থ হওয়ার পর আমাদের কাছে আসে কোয়ান্টাম মেকানিক্যাল মডেল অফ অ্যাটম। এই কোয়ান্টাম মেকানিক্যাল মডেল অফ অ্যাটমের মধ্যেই আছে কি? কোয়ান্টাম তত্ত্ব। ওকে, এই কোয়ান্টাম তত্ত্ব অনুযায়ী আমাদের 4টে কোয়ান্টাম সংখ্যা আছে, এবং এই 4টে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আমরা পরমাণুর ভেতরে থাকা ইলেকট্রনের সমস্ত ইনফরমেশন বার করে নিতে পারবো। যা যা ইলেকট্রনের ইনফরমেশন দরকার, সমস্ত ইনফরমেশন আমরা বার করে নিতে পারবো জাস্ট 4টে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে। সেই 4টে কোয়ান্টাম সংখ্যা কি কি? 1 নম্বর, মুখ্য কোয়ান্টাম সংখ্যা বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। 2 নম্বর, গৌণ কোয়ান্টাম সংখ্যা বা অ্যাজিমিথুয়াল কোয়ান্টাম নাম্বার। 3 নম্বর, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বা চুম্বক কোয়ান্টাম সংখ্যা। 4 নম্বর, স্পিন কোয়ান্টাম নাম্বার বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। এই 4টে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে পরমাণুর ভেতরে থাকা ইলেকট্রনের সমস্ত ইনফরমেশন আমরা বার করে নিতে পারবো। তাহলে কি কি ইনফরমেশন আমরা বার করে নিতে পারবো? চলো দেখি আমরা কি কি ইনফরমেশন আমরা বার করে নিতে পারি। কি কি ইনফরমেশন আমরা বার করে নিতে পারি? প্রথম আছে কি? প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, যাকে আমি কি বলছি? মুখ্য কোয়ান্টাম সংখ্যা। মুখ্য কোয়ান্টাম সংখ্যা, বাংলায় একে বলছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা, যাকে স্মল এন দিয়ে আমি চিহ্নিত করছি। সেকেন্ড, অ্যাজিমিথুয়াল কোয়ান্টাম নাম্বার। অ্যাজিমিথুয়াল কোয়ান্টাম নাম্বারকে বাংলায় কি বলা হয়? গৌণ কোয়ান্টাম সংখ্যা। গৌণ কোয়ান্টাম সংখ্যা। 3 নম্বর হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, যাকে আমরা এমএল বা এম দ্বারা চিহ্নিত করছি। সেই ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের বাংলা কি? চুম্বক কোয়ান্টাম সংখ্যা বা চৌম্বক কোয়ান্টাম সংখ্যা। চৌম্বক কোয়ান্টাম সংখ্যা। 4 নম্বর, 4 নম্বর হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার, যাকে এমএস অর স্মল এস দ্বারা চিহ্নিত করা হয়। স্পিন কোয়ান্টাম নাম্বারের বাংলা কি? ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। এই হচ্ছে আমার 4টে কোয়ান্টাম সংখ্যা, যে 4টে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আমরা পরমাণুর ভেতরে থাকা ইলেকট্রনের সমস্ত ইনফরমেশন বার করে নিতে পারবো। প্রথমকে মুখ্য কোয়ান্টাম সংখ্যা। মুখ্য কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা কি জানতে পারি? মুখ্য কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আমরা জানতে পারি ইলেকট্রনটা কোন কক্ষ বা
ইলেকট্রনটি কোন কক্ষের ভিতর আবর্তন করছে, অর্থাৎ মুখ্য কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা জানতে পারি ইলেকট্রনটা কোন কক্ষের ভিতর আবর্তিত হচ্ছে। গৌণ কোয়ান্টাম সংখ্যা থেকে আমি কি জানতে পারি, গৌণ কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা জানতে পারি যে কক্ষের ভিতর কোন উপকক্ষে ইলেকট্রনটি আবর্তন করছে, উপকক্ষ, অর্থাৎ উপকক্ষ সম্বন্ধে আমরা ধারণা পাই। তাহলে কক্ষটাকে বলা হয় শেল, উপকক্ষটাকে বলা হয় সাবশেল। শুধু তাই নয়, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আমরা জানতে পারি ইলেকট্রনটি কোন উপকক্ষের অন্তর্গত কোন কক্ষক বা অরবিটালের মধ্যে অবস্থান করছে। তাহলে এটাই হচ্ছে আমার কক্ষক, যাকে ইংলিশে বলছে অরবাইটাল বা অরবিটাল। ওকে, শুধু তাই নয়, স্পিন কোয়ান্টাম নাম্বারসের সাহায্যে আমরা জানতে পারছি ইলেকট্রনটি কক্ষকের ভিতরে থাকা অবস্থায় নিজের অক্ষের চারিদিকে স্পিন কেমন হবে, অর্থাৎ ইলেকট্রনটা ক্লকওয়াইজ ডাইরেকশনে ঘুরবে না অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে ঘুরবে, সেটা আমরা জেনে নেব স্পিন কোয়ান্টাম নাম্বার সাহায্যে, সেটা আমরা জেনে নেব স্পিন কোয়ান্টাম নাম্বারের সাহায্যে। অর্থাৎ এই যে কক্ষকের মধ্যে যে ইলেকট্রনটা আছে, এই ইলেকট্রনগুলি কিভাবে ঘুরবে, নিজের অক্ষের চারিদিকে কিভাবে ঘুরবে, ক্লকওয়াইজ ঘুরবে না অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে, তা আমাকে বলে দেবে স্পিন কোয়ান্টাম নাম্বার। তাহলে আমরা কি জানছি, মুখ্য কোয়ান্টাম সংখ্যা থেকে জানছি ইলেকট্রনটা কোন কক্ষের ভেতর থাকবে, গৌণ কোয়ান্টাম সংখ্যার সাহায্যে জানতে পারছি ইলেকট্রনটি কোন কক্ষের ভিতর কোন উপকক্ষের মধ্যে আবর্তিত হচ্ছে, চুম্বক কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আমরা জানতে পারছি উপকক্ষের অন্তর্গত কোন কক্ষক বা অরবিটালের মধ্যে ইলেকট্রন অবস্থান করে, এবং স্পিন কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আমরা জানতে পারছি ইলেকট্রনের ঘূর্ণন কেমন হবে, ইলেকট্রনের নিজের অক্ষের চারিদিকে ঘূর্ণন কেমন হবে, ক্লকওয়াইজ ডাইরেকশনে ঘুরবে না অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে ঘুরবে, অর্থাৎ পরমাণুর ভেতরে থাকা ইলেকট্রনের সমস্ত ইনফরমেশন আমি এই চারটে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে বার করে নিতে পারি। এবার এই যে কোয়ান্টাম তত্ত্বে যে আমরা চারটে কোয়ান্টাম সংখ্যা পেয়েছি, এই চারটে কোয়ান্টাম সংখ্যা আমরা কিভাবে পেলাম, এর উৎপত্তি কিভাবে হলো, চলো আমরা একটু পেছনে ফিরে যাই, আমরা ইতিহাস বা ব্যাকগ্রাউন্ড একটু জেনে নিই যে কোয়ান্টাম তত্ত্বে এই চারটে কোয়ান্টাম সংখ্যা আমরা কোথা থেকে পেলাম। ওকে, তার ব্যাকগ্রাউন্ড বা তার ইতিহাসটা আমরা একটু জেনে নিই। দেখো, বোরস অ্যাটমিক মডেল ব্যর্থ হওয়ার পর আসলো কোয়ান্টাম মেকানিক্যাল মডেল অফ অ্যাটম। আমার কাছে কি আসলো, কোয়ান্টাম মেকানিক্যাল, আমার কাছে আসলো কোয়ান্টাম মেকানিক্যাল মডেল অফ অ্যাটম। মডেল অফ অ্যাটম, এই অ্যাটমটা তৈরি করা হয়েছে ইলেকট্রনের কণা ধর্মের পাশাপাশি তরঙ্গ ধর্মকে মাথায় রেখে, অর্থাৎ ইলেকট্রনের কণা ধর্ম ও তরঙ্গ ধর্মকে মাথায় রেখে এই কোয়ান্টাম মেকানিক্যাল মডেল অফ অ্যাটমটা তৈরি করা হয়েছে। যিনি আমাদের কোয়ান্টাম মেকানিক্যাল মডেল অফ অ্যাটমটা দিয়েছেন তিনি হচ্ছেন বিজ্ঞানী শর্ডিঞ্জার, তিনি হচ্ছেন বিজ্ঞানী শর্ডিঞ্জার। কে দিয়েছেন, শর্ডিঞ্জার। বানান হয়তো ভুল হতে পারে, তোমরা একটু ঠিক করে নিও যদি ভুল লিখি আমি। শর্ডিঞ্জার। তাহলে এই কোয়ান্টাম মেকানিক্যাল মডেল আমাকে কি দিয়েছেন, শর্ডিঞ্জার। তিনি ইলেকট্রনের কণা ধর্মের পাশাপাশি তরঙ্গ ধর্মকে মাথায় রেখে এই মডেলটা তৈরি করেছিলেন। শর্ডিঞ্জার একটা ইকুয়েশন দিয়েছিলেন যাকে বলা হয় ওয়েভ ইকুয়েশন, সেই ইকুয়েশনটাকে আমরা বলছি শর্ডিঞ্জার ওয়েভ ইকুয়েশন। বানানটা একটু ভুল হয়েছে, সেই ইকুয়েশনটার নাম হচ্ছে শর্ডিঞ্জার ওয়েভ ইকুয়েশন, শর্ডিঞ্জার ওয়েভ ইকুয়েশন। ওকে, এবং শর্ডিঞ্জার বললেন তোমরা এই আমার দেওয়া ওয়েভ ইকুয়েশনটাকে সলভ করো, সলভ করলেই তোমাদের কাঙ্ক্ষিত কোয়ান্টাম মেকানিক্যাল মডেল অফ অ্যাটম তোমরা পেয়ে যাবে। ওকে, অর্থাৎ তোমরা আমার ইকুয়েশনটাকে সলভ করলেই অ্যাটমিক মডেল পেয়ে যাবে। ওকে, এইবার আমাদের সিলেবাসে শর্ডিঞ্জার ওয়েভ ইকুয়েশন কিন্তু আছে এবং পাশে লিখে দিয়েছে এলিমেন্টারি আইডিয়া। আমাদের সিলেবাসে শর্ডিঞ্জার ওয়েভ ইকুয়েশন লিখে তার পাশে লিখে দিয়েছে এলিমেন্টারি আইডিয়া। ওকে, অর্থাৎ আমাকে শর্ডিঞ্জার ওয়েভ ইকুয়েশনটাকে জানতে হবে জাস্ট, আর ওই ইকুয়েশনে যে টার্মগুলো আমি ইউজ করেছি সেই টার্মের নামগুলো আমাকে জানতে হবে, এছাড়া আর কোনো অপারেশন ওই ইকুয়েশনে নেই। তাহলে এইবার আমরা দেখব শর্ডিঞ্জার ওয়েভ ইকুয়েশন দেখতে কেমন।
শর্ডিঞ্জার ওয়েভ ইকুয়েশন, এই ইকুয়েশনটা আমাকে জানতে হবে, কারণ আমাকে সিলেবাসে বলে দিয়েছে, জাস্ট এলিমেন্টারি আইডিয়া। ওকে, এই শর্ডিঞ্জার ওয়েভ ইকুয়েশনটাকে বলা হয় কি, এই শর্ডিঞ্জার ইকুয়েশনটাকেই বলা হয় কি একটা ওয়েভ ইকুয়েশন। তাহলে দেখো শর্ডিঞ্জার ওয়েভ ইকুয়েশনটা কি বলছে, ডি স্কোয়ার সাই বাই ডি এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সাই বাই ডি ওয়াই স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সাই বাই ডি জেড স্কোয়ার প্লাস 8 pi square m e minus v into psi divide by h square is equal to 0। এটাই হচ্ছে সেই আমার বিখ্যাত শর্ডিঞ্জার ওয়েভ ইকুয়েশন, যেটাকে সলভ করলে আমরা কোয়ান্টাম সংখ্যা পাই এবং কোয়ান্টাম মেকানিক্যাল মডেল অফ অ্যাটম পাই। এই ইকুয়েশনটাকে সলভ করলেই আমি কোয়ান্টাম মেকানিক্যাল মডেল অফ অ্যাটম পাই, এবং এই ইকুয়েশনটাকে সলভ করলেই আমি ওই কোয়ান্টাম সংখ্যাগুলো পাই, মুখ্য কোয়ান্টাম সংখ্যা, গৌণ কোয়ান্টাম সংখ্যা, চুম্বক কোয়ান্টাম সংখ্যা। এই কোয়ান্টাম সংখ্যাগুলো এই ইকুয়েশনটাকে সলভ করলে পাওয়া যায়। তাহলে আমাদের শুধু মনে রাখতে হবে কি, আমাদের শুধু মনে রাখতে হবে এই ওয়েভ ইকুয়েশনটা, কোনো ম্যাথামেটিক্যাল অপারেশন আমাকে মনে রাখতে হবে না, আমাকে শুধু মনে রাখতে হবে এই ওয়েভ ইকুয়েশনটা এবং এর মধ্যে যে টার্মগুলো ইউজ করেছি সেই টার্মগুলো। প্রথম কথা চলে আসো, দেখো এখানে আছে এম। এম এম কি বলছে, এম ইজ ইকাল টু হচ্ছে ইলেকট্রনের ভর, এম ইজ ইকাল টু ইলেকট্রনের ভর। তারপরে কি আছে, পাই, তোমরা জানো পাই হচ্ছে 22/7 বা 3.14 এইচ, এইচও তোমরা আগে পড়িয়েছি আমি, প্লাঙ্কের ধ্রুবক, প্লাঙ্কের ধ্রুবক। আর কি আছে, ই, ই হচ্ছে টোটাল এনার্জি অফ ইলেকট্রন, অর্থাৎ ইলেকট্রনের মোট শক্তি, ইলেকট্রনের মোট শক্তি। ওকে, ভি, ভিটা কি, ইলেকট্রনের স্থিতি শক্তি, স্থিতি শক্তি। তাহলে ভিটা হচ্ছে ইলেকট্রনের স্থিতি শক্তি। ইলেকট্রনের স্থিতি শক্তি। তাহলে সাই কি, সাই কি, দেখো আমি প্রথমেই বলেছি এই ওয়েভ ইকুয়েশনটা তৈরি করা হয়েছে ইলেকট্রনের তরঙ্গ ধর্মকে মাথায় রেখে। তাহলে সাই হচ্ছে তরঙ্গ অপেক্ষক, বা যাকে বলা হচ্ছে ওয়েভ ফাংশন। সাই হচ্ছে অরবিটাল ওয়েভ ফাংশন, অরবিটাল ওয়েভ ফাংশন বা তরঙ্গ অপেক্ষক, অরবিটাল ওয়েভ ফাংশন। অর্থাৎ আমরা এক্ষেত্রে ইলেকট্রনের তরঙ্গ ধর্মকে মাথায় রেখেছি, রেখে এই ইকুয়েশনটাকে তৈরি করা হয়েছে। তাহলে সাই হচ্ছে অরবিটাল ওয়েভ ফাংশন। তাহলে এক্স ওয়াই জেড কি, এক্স ওয়াই জেড, এই যে এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড হলো ত্রিমাত্রিক স্থানাঙ্ক, ত্রিমাত্রিক, থ্রি কোঅর্ডিনেটস বা ত্রিমাত্রিক স্থানাঙ্ক। ওকে, তাহলে এক্স ওয়াই জেড হলো ত্রিমাত্রিক স্থানাঙ্ক। কি বোঝাচ্ছে এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড আমাকে বোঝাচ্ছে এই হচ্ছে আমার নিউক্লিয়াস, তাহলে নিউক্লিয়াস থেকে এটা হচ্ছে আমার ওয়াই ডাইরেকশন, এটা এক্স ডাইরেকশন, এটা হচ্ছে আমার কি জেড ডাইরেকশন, ওয়াই ডাইরেকশন, এক্স ডাইরেকশন, জেড ডাইরেকশন। অর্থাৎ এক্স ওয়াই জেড আমাকে কি বোঝাচ্ছে, এক্স ওয়াই জেড আমাকে বোঝাচ্ছে দ্য মুভমেন্ট অফ ইলেকট্রনস, the movement of electrons in x direction, y direction, z direction around the nucleus, around the nucleus। অর্থাৎ অর্থাৎ কি বলছে, ও বলছে নিউক্লিয়াসের চারিদিকে x ডাইরেকশন, y ডাইরেকশন এবং z ডাইরেকশন বরাবর ইলেকট্রনের মুভমেন্টকেই বোঝাচ্ছে। তাহলে এক্স ওয়াই জেড কি বোঝাচ্ছে, নিউক্লিয়াস থেকে এক্স ডাইরেকশন, ওয়াই ডাইরেকশন, জেড ডাইরেকশন বরাবর ইলেকট্রনের মুভমেন্টকে বোঝাচ্ছে, ইলেকট্রনের মুভমেন্টকে বোঝাচ্ছে। অর্থাৎ আমি ইলেকট্রন বা ইলেকট্রনের মেঘকে আমি নিউক্লিয়াস থেকে এক্স দূরত্বেও দেখতে পাবো, ওয়াই দূরত্বে পাবো, জেড দূরত্বে পাবো। অর্থাৎ ইলেকট্রন মেঘের আকৃতি কি হবে, ইলেকট্রন মেঘের আকৃতি হবে কি ত্রিমাত্রিক। ওকে, তাহলে এই এক্স ওয়াই জেড এটাই প্রমাণ করছে এই অ্যাটমিক মডেলটা কি ত্রিমাত্রিক, এই অ্যাটমিক মডেলটা কি ত্রিমাত্রিক। অর্থাৎ আমি নিউক্লিয়াস থেকে এক্স ডাইরেকশন গেলেও ইলেকট্রন পাবো,
ওয়াই ডাইরেকশন গেলেও ইলেকট্রন পাবো, জেড ডাইরেকশন গেলেও ইলেকট্রন পাবো। অর্থাৎ নিউক্লিয়াস থেকে আমি ত্রিমাত্রিক দূরে গেলেই কি পাবো, বা ত্রিমাত্রিক অঞ্চল জুড়েই কি আছে, ইলেকট্রনের অবস্থান করছে। অর্থাৎ নিউক্লিয়াসের চারিদিকে ত্রিমাত্রিক অঞ্চল জুড়ে এই ইলেকট্রনগুলো কি করছে, অবস্থান করছে। সেটা আমাকে কে জানাচ্ছে, এই এক্স ওয়াই জেড। অর্থাৎ এই অ্যাটমিক মডেলে এক্স ওয়াই জেড আছে, মানে এই অ্যাটমিক মডেলটা কি আমার 3 ডাইমেনশনাল বা ত্রিমাত্রিক। এতদিন আমরা যা অ্যাটমিক মডেল পড়েছি, যেমন বোরস অ্যাটমিক মডেল বা রাদারফোর্ড অ্যাটমিক মডেল বা সোমারফিল্ড অ্যাটমিক মডেল, সমস্ত অ্যাটমিক মডেল কি ছিল, 2 ডাইমেনশনাল। কিন্তু এই অ্যাটমিক মডেলটা যে পরমাণুর প্রকৃত গঠন যে ত্রিমাত্রিক, সেটা ব্যাখ্যা করতে পারছে। ওকে, এবার এই ইকুয়েশনটাকে খুব সংক্ষেপে লেখা যায়। সংক্ষেপে কি করে লেখা যায়, সংক্ষেপে এইভাবে লেখা যায়, এইচ সাই ইজ ইকাল টু ই সাই। ওকে, যেখানে এইচটাকে কি বলছে, এইচটাকে বলছে হ্যামিল্টনিয়ান অপারেটর, হ্যামিল্টনিয়ান অপারেটর। ওকে, এটা আমাদের এনসিইআরটি বইতে দেওয়া আছে, এটা আমাদের এনসিইআরটি বইতে দেওয়া আছে। ওকে, এটা আমাদের এনসিইআরটি বইতে দেওয়া আছে। জাস্ট আমরা মুখস্থ করে নেব এই হ্যামিল্টন অপারেটর কি, এই হ্যামিল্টনিয়ান অপারেটর কি বা কেন, আমাদের বোঝার দরকার নেই, আমাদের এনসিইআরটিতে দেওয়া আছে, আমরা জাস্ট একবার দেখে রাখবো বা জেনে রাখবো। ওকে, জাস্ট আমাদের এলিমেন্টারি আইডিয়া আছে, তাই শুধুমাত্র আমরা ইকুয়েশনটাকে জেনে রাখবো এবং এই ইকুয়েশনে ব্যবহৃত টার্মগুলো আমরা কি করব, জেনে রাখবো। এর বাইরে আমাদের কোনো কাজ নেই। এবার এবার এই যে ইকুয়েশন দিয়েছে, শর্ডিঞ্জার কি বললো, শর্ডিঞ্জার বলল আমি যে ওয়েভ ইকুয়েশনটা দিয়েছি সেটাকে যদি সলভ করি, বাই সলভিং দ্য শর্ডিঞ্জার ওয়েভ ইকুয়েশন, অর্থাৎ বাই সলভিং ইট উই গেট 3 কোয়ান্টাম নাম্বারস। অর্থাৎ ওই যে ওয়েভ ইকুয়েশনটা আমাকে দিয়েছে, সেই ওয়েভ ইকুয়েশনটাকে যদি আমরা সলভ করি, সেটা আমাকে শর্ডিঞ্জার বলে দিয়েছে যে ওই ওয়েভ ইকুয়েশনটাকে যদি আমরা সলভ করি, উই গেট 3 কোয়ান্টাম নাম্বারস। তাহলে কোন কোন কোয়ান্টাম নাম্বারস আমরা পাই, কোন কোন কোয়ান্টাম নাম্বারস আমরা পাই, এক, শর্ডিঞ্জার ওয়েভ ইকুয়েশনকে সলভ করলে প্রথমে যেটা পাই সেটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার আমরা পাই। আর কি পাই, 2 নম্বর পাই অ্যাজিমিথুয়াল কোয়ান্টাম নাম্বার পাই। 3 নম্বর কি পাই, 3 নম্বর পাই আমরা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, ম্যাগনেটিক। 3 নম্বর আমরা পাই ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। ওকে, স্পিন কোয়ান্টাম নাম্বারের কিন্তু বাস্তবে কোনো অস্তিত্ব নেই। শর্ডিঞ্জার ওয়েভ ইকুয়েশনকে সলভ করলে আমরা 3টে কোয়ান্টাম নাম্বার পাই, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বা মুখ্য কোয়ান্টাম সংখ্যা, অ্যাজিমিথুয়াল কোয়ান্টাম নাম্বার বা গৌণ কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বা চুম্বক কোয়ান্টাম সংখ্যা। এই 3টে কোয়ান্টাম সংখ্যা আমরা এই ইকুয়েশনটাকে সলভ করলে পাই। স্পিন কোয়ান্টাম সংখ্যার বাস্তবে কোনো অস্তিত্ব নেই, যেহেতু আমাদের বইতে দেওয়া আছে তাই আমরা স্পিন কোয়ান্টাম সংখ্যা পড়ছি। ওকে, শর্ডিঞ্জার ওয়েভ ইকুয়েশনের সাহায্যে শুধুমাত্র এই 3টে কোয়ান্টাম সংখ্যা পাওয়া গেছে, স্পিন কোয়ান্টাম সংখ্যা পাওয়া যায়নি। এবার দেখো এই শর্ডিঞ্জার ওয়েভ ইকুয়েশনে দেখো এই সাইটাকে বলা হয় অরবিটাল ওয়েভ ফাংশন, বা সাইয়ের আরেকটা নাম আছে আইজেন ফাংশন। এর আরেকটা নাম হচ্ছে আইজেন ফাংশন, আইজেন ফাংশন। ওকে, এই সাই কি বোঝাচ্ছে, সাই কি বোঝাচ্ছে, বলছে psi has no physical meaning। ওই ওয়েভ ইকুয়েশন অনুযায়ী psi has no physical meaning, অর্থাৎ psi এর কোনো ভৌত তাৎপর্য নেই, has no physical significance, psi has no physical meaning বা physical significance, কোনো ভৌত তাৎপর্য নেই, significance। but psi square has physical meaning, অর্থাৎ psi square এর কিন্তু ভৌত তাৎপর্য আছে। psi square থেকে আমরা কি জানতে পারি, psi square থেকে আমরা জানতে পারি psi square gives the probability of finding electron, the probability of finding electrons
probability of finding electrons around the nucleus in 3D space বা 3 dimensional space এবং পরবর্তীকালে এটাকেই আমরা বলবো অরবিটাল বা কক্ষক। তাহলে সাই স্কয়ার থেকে আমরা কি জানতে পারছি? সাই স্কয়ার gives the probability of finding electron around the nucleus, মানে নিউক্লিয়াসের চারিদিকে যে ত্রিমাত্রিক অঞ্চলে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি সেটা কে নির্দেশ করে দেবে? সেটা আমাকে সাই স্কয়ার বলে দেবে। সাই স্কয়ার আমাকে বলে দেবে নিউক্লিয়াসের চারপাশে কোন ত্রিমাত্রিক অঞ্চলে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর আমরা পরবর্তীকালে পড়ব যে ইলেকট্রনের চারিদিকে যে ত্রিমাত্রিক অঞ্চলে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি বা ইলেকট্রন ঘনত্ব ম্যাক্সিমাম, সেই ত্রিমাত্রিক অঞ্চলকেই বলে অরবিটাল বা কক্ষক। ওকে, অরবিটাল বা কক্ষক, অর্থাৎ এই কোয়ান্টাম মেকানিক্যাল মডেল অফ অ্যাটম থেকে আমরা অরবিটাল বা কক্ষকের কনসেপ্টটা পেয়ে থাকি। তাহলে আমরা কি দেখলাম? সাই হ্যাজ নো ফিজিক্যাল মিনিং, বাট সাই স্কয়ার আমাকে জানাবে যে নিউক্লিয়াসের চারিদিকে কোন ত্রিমাত্রিক অঞ্চলে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি বা ইলেকট্রনের ঘনত্বটা কি ম্যাক্সিমাম, এবং সেখানেই কে আছে? কক্ষক। সেই অঞ্চলটাকেই আমি কি বলবো? কক্ষক বা অরবিটাল। তাহলে আর কি জানলাম? আর জানলাম শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশনকে যদি আমরা সলভ করি আমরা তিনটে কোয়ান্টাম নাম্বার পাই, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, অ্যাজিমুথুয়াল কোয়ান্টাম নাম্বার আর ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। স্পিন কোয়ান্টাম নাম্বার আমরা এই ওয়েভ ইকুয়েশন থেকে পাই না। তাহলে চলো এবার এক এক করে কোয়ান্টাম সংখ্যাগুলো আমরা পড়ে নিই। আচ্ছা, ফার্স্ট যে কোয়ান্টাম সংখ্যাটা পড়বো সেটা হচ্ছে আমার মুখ্য কোয়ান্টাম সংখ্যা, যাকে আমি স্মল n দিয়ে চিহ্নিত করি। মুখ্য কোয়ান্টাম সংখ্যার ইংলিশ হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। এই কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আমরা কি জানতে পারি? এই কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আমরা জানতে পারি যে ইলেকট্রনটি পরমাণুর ভেতর কোন কক্ষে আবর্তন করছে। অর্থাৎ n এর প্রতিটি মান আমার এক একটি কক্ষ বা শক্তি স্তরকে নির্দেশ করবে যে কক্ষে ইলেকট্রনটা আবর্তন করছে। অর্থাৎ n এর প্রতিটা মান থেকে আমরা এক একটি কক্ষক বা শক্তি স্তর সম্বন্ধে জানতে পারি। দেখো আমি ফার্স্ট পয়েন্ট লিখে দিয়েছি, n এর প্রতিটি মান এক একটি কক্ষ বা শক্তি স্তরকে নির্দেশ করে যেগুলিতে ইলেকট্রন কি করে? আবর্তন করে। n এর মান কি হয়? n এর মান 1 2 3 4 ইত্যাদি পূর্ণ সংখ্যা হয়। n এর মান কি হয়? 1 2 3 4 ইত্যাদি পূর্ণ সংখ্যা হয়। যেমন n এর ভ্যালু যদি 1 হয় তাহলে আমরা যে কক্ষটা পাই সেটা হচ্ছে কে সেল, সেটা হচ্ছে কি? কে সেল। n এর ভ্যালু যদি 2 হয় যে কক্ষটা আমরা পাই সেটা হচ্ছে আমার এল সেল। n এর ভ্যালু যদি 3 হয় যে কক্ষটা পাবো সেটা হচ্ছে কি? আমার এম সেল। n এর ভ্যালু যদি 4 হয় তাহলে যে কক্ষটা পাবো সেটা হচ্ছে এন সেল। অর্থাৎ n এর প্রত্যেকটা মান আমার এক একটা কক্ষকে কি করছে? নির্দেশ করছে। এবং n এর মান যত বাড়বে এই কক্ষকগুলোর শক্তি ও আকার তত বাড়বে। n এর মান যত বাড়বে কক্ষকগুলির শক্তি ও আকার তত বৃদ্ধি পাবে। অর্থাৎ উপর থেকে নিচে নামলে n এর মান বৃদ্ধি পাচ্ছে এবং কক্ষগুলির আকার ও শক্তি ক্রমশ বৃদ্ধি পায়। শুধু তাই নয়, n এর মান যত বৃদ্ধি পাবে নিউক্লিয়াস থেকে কক্ষটা তত দূরে সরে যাবে। n এর মান যত বৃদ্ধি পাবে নিউক্লিয়াস থেকে কক্ষ তত দূরে সরে যাবে। যেমন এটা n = 1, এটা n = 2, এটা n = 3, এটা কত সেল? কে সেল, এল সেল, এম সেল। দেখো n এর মান যত বাড়ছে কক্ষগুলো ইলেকট্রন থেকে তত দূরে সরে যাচ্ছে এবং কক্ষের শক্তিও কি হচ্ছে? তত বৃদ্ধি পাচ্ছে। দেখো 3 নম্বর পয়েন্টে আমি তাই লিখে দিয়েছি, n এর মান বৃদ্ধির সাথে সাথে কক্ষের আকার ও শক্তি কি হয়? বৃদ্ধি পায়। ওকে, আরো কি জানা যায়? n এর মানের সাহায্যে কোনো একটা নির্দিষ্ট কক্ষের ভিতর কতগুলো অরবিটাল বা কক্ষক আছে সেটাও আমরা নির্ণয় করতে পারি। তাহলে কি বললাম? n এর মানের সাহায্যে কোনো নির্দিষ্ট কক্ষের অন্তর্গত কক্ষক বা অরবিটাল সংখ্যা আমরা কি করতে পারি? নির্ণয় করতে পারি। কি করে নির্ণয় করতে পারি?
কক্ষক সংখ্যা বার করার ফর্মুলা কি? কক্ষক সংখ্যা n এর মানের সাহায্যে কি করে কক্ষক সংখ্যা বার করতে পারি? তাহলে কক্ষক সংখ্যা ইজ ইকাল টু কি? n স্কয়ার। কক্ষক সংখ্যা ইজ ইকাল টু কি? n স্কয়ার। অর্থাৎ n স্কয়ারের ভ্যালু মানের সাহায্যে আমরা কোনো নির্দিষ্ট কক্ষের ভেতরে থাকা অরবিটালের সংখ্যা আমরা বার করতে পারি। শুধু তাই নয়, এক n এর মানের সাহায্যে কোনো কক্ষের মধ্যে সর্বোচ্চ কতগুলো ইলেকট্রন থাকতে পারে তাও আমরা বার করতে পারি। তাহলে আমরা আর কি বার করতে পারি? আমরা বার করতে পারি যে কোনো নির্দিষ্ট কক্ষের মধ্যে সর্বোচ্চ কতগুলি ইলেকট্রন থাকবে, অর্থাৎ নির্দিষ্ট কক্ষের মধ্যে উপস্থিত সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা আমরা বার করতে পারি। তখন ফর্মুলাটা কি হবে? 2n স্কয়ার। তখন ফর্মুলাটা কি হবে? 2n স্কয়ার। প্রত্যেকটা কক্ষকে দুটো করে ইলেকট্রন থাকে, তাহলে আমার কক্ষক সংখ্যা কত? n স্কয়ার। ওকে, একটা কক্ষকে যদি দুটো ইলেকট্রন থাকে তাহলে n স্কয়ার সংখ্যক কক্ষকে কটা ইলেকট্রন থাকবে? 2n স্কয়ার সংখ্যক ইলেকট্রন থাকবে। অর্থাৎ একটা নির্দিষ্ট কক্ষের মধ্যে সর্বোচ্চ কতগুলো ইলেকট্রন থাকবে তা আমরা 2n স্কয়ার ফর্মুলার সাহায্যে বার করতে পারি। এবং মনে রাখতে হবে এই 2n স্কয়ারের মান আমার কখনোই 32-এর বেশি হবে না। 2n স্কয়ারের মান কখনোই আমার 32-এর বেশি হবে না। তাহলে এই সমস্ত ইনফরমেশন আমি মুখ্য কোয়ান্টাম সংখ্যার থেকে জানতে পারি। চলো নেক্সট। তাহলে মুখ্য কোয়ান্টাম সংখ্যা হয়ে গেল। নেক্সট আমরা যাব গৌণ কোয়ান্টাম সংখ্যা। দেখো, গৌণ কোয়ান্টাম সংখ্যাকে ছোট হাতের এল দ্বারা চিহ্নিত করা হয়। গৌণ কোয়ান্টাম সংখ্যাকে ছোট হাতের এল দ্বারা চিহ্নিত করা হয়। গৌণ কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আমরা কি জানতে পারি? এই কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আমরা জানতে পারি কোনো নির্দিষ্ট কক্ষের অন্তর্গত কোন উপকক্ষে ইলেকট্রনটি আবর্তিত হচ্ছে তা জানা যায়। অর্থাৎ উপকক্ষ সম্বন্ধে আমরা ধারণা পাই। অর্থাৎ এল এর মানের সাহায্যে আমরা উপকক্ষ সম্বন্ধে ধারণা পাই এবং এল এর প্রতিটি মান এক একটি উপকক্ষকে কি করে? নির্দেশ করে। এল এর প্রতিটি মান এক একটি উপকক্ষকে নির্দেশ করে। যেমন এল এর মান যদি 0 হয়, যে সাবশেলটা আমরা পাই সেটা হচ্ছে এস সাবশেল বা এস উপকক্ষ। ওকে, এল এর মান 0 হলে যে উপকক্ষটা পাই সেটা হচ্ছে এস সাবশেল বা এস উপকক্ষ। এল এর মান যদি 1 হয় তাহলে যে উপকক্ষ পাই সেটাকে বলা হয় পি সাবশেল বা পি উপকক্ষ। এল এর মান যদি 2 হয় তাহলে আমরা যে উপকক্ষ পাই তাকে বলা হয় ডি সাবশেল বা ডি উপকক্ষ। এল এর মান যদি 3 হয় তাহলে আমরা যে উপকক্ষ পাই তাকে বলা হয় এফ সাবশেল বা এফ উপকক্ষ। বাস্তবে বা প্র্যাকটিক্যালি এই চারটে উপকক্ষ পাওয়া যায়। প্র্যাকটিক্যালি পাই। ওকে, তাহলে বাস্তবে আমরা এই চারটে উপকক্ষ পাই। এছাড়াও আমরা উপকক্ষ পাই, তবে সেটা থিওরিটিক্যালি, প্র্যাকটিক্যালি আমরা পাই না। প্র্যাকটিক্যালি আমরা এসপিডিএফ এই চারটে উপকক্ষ পাবো, এর থেকে বেশি কোনো উপকক্ষ পাবো না। এবার এল ইজ ইকাল টু 4 হলে আমরা যে উপকক্ষটা পাই সেটা হচ্ছে আমার জি সাবসেল বা জি উপকক্ষ। এটা আমরা প্র্যাকটিক্যালি পাবো না, এটা আমরা থিওরিটিক্যালি পাই। এটা আমরা থিওরিটিক্যালি পাই। ওকে, কেন আমি তাহলে জি সাবসেল লেখালাম? প্র্যাকটিক্যালি তো পাই না, তাহলে স্যার আপনি কেন লেখালেন? কারণ তোমাকে জি সাবসেল ধরে তোমাকে কোশ্চেন করে দেবে। তোমরা দেখবে তোমাদের কম্পারেটিভ এক্সাম বা বিভিন্ন বোর্ড এক্সামে জি সাবসেল দিয়ে কোশ্চেন করেছে। সেই জন্য আমি বলে দিলাম এল ইজ ইকাল টু 4 হলে আমরা জি সাবসেল পাই, যেটা আমরা তত্ত্বগতভাবে পাই, প্র্যাকটিক্যালি আমরা পাই না। তাহলে এল এর ভ্যালু 0 হলে আমরা পাই এস, 1 হলে পাই পি, 2 হলে পাই ডি, 3 হলে পাই এফ। এই চারটে আমরা প্র্যাকটিক্যালি পাই, আর এল এর ভ্যালু 4 হলে আমরা পাই জি সাবসেল, যেটা আমরা প্র্যাকটিক্যালি পাই না। ওকে, তাহলে চলো পরের। নেক্সট পয়েন্ট কি বলছে? এন এর কোনো মানের জন্য
কোনো মানের জন্য এল এর মান, এন এর কোনো মানের জন্য এল এর মান 0 থেকে শুরু করে 0 থেকে শুরু করে n-1 পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলি হয়, পূর্ণ সংখ্যাগুলি হয়। তাহলে আমরা কি জানতে পারছি, n এর কোনো মানের জন্য l এর মান 0 থেকে শুরু করে n-1 পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলি হয়। এর মানে কি, এর মানে কি, ধরো আমি ধরে নিলাম n এর ভ্যালু হচ্ছে 5, n এর ভ্যালু কি 5, তাহলে l এর ভ্যালু কি হবে, l এর ভ্যালু 0 থেকে শুরু করবে, শুরু করে n এর মানের থেকে 1 কম হবে। তাহলে n এর মান যদি 5 হয় তার থেকে 1 কম হবে, অর্থাৎ 0 থেকে শুরু করে 4 পর্যন্ত হবে। তাহলে n এর ভ্যালু যদি 5 হয় তাহলে l এর ভ্যালু 0 থেকে শুরু করে n এর মানের থেকে 1 কম হবে, সেটাই আমাকে বোঝাচ্ছে n-1। n-1 কি বোঝাচ্ছে, l এর ভ্যালু 0 থেকে শুরু করে n এর মান যা হবে তার থেকে 1 কম হবে, অর্থাৎ n এর ভ্যালু যদি 5 হয় তাহলে l এর ভ্যালু 0 থেকে শুরু করে 4 পর্যন্ত যতগুলি পূর্ণ সংখ্যা হবে ততগুলি হবে, মানে l এর ভ্যালু হবে 0, 1, 2, 3। ওকে, তাহলে n এর ভ্যালু 5 হলে l এর ভ্যালু কি হবে, l এর ভ্যালু হবে 0 থেকে 4 পর্যন্ত যতগুলো পূর্ণ সংখ্যা হবে ঠিক ততগুলো হবে, অর্থাৎ 0, 1, 2, 3, 4। বা ধরো তোমাকে বলে দিল n এর ভ্যালু 3, n এর ভ্যালু যদি 3 হয় তাহলে l এর ভ্যালু কি হবে, 0 থেকে শুরু করে 2 পর্যন্ত যতগুলো পূর্ণ সংখ্যা হয় ঠিক ততগুলো হবে, অর্থাৎ n এর ভ্যালু 3 হলে l এর ভ্যালু হবে 0, 1, 2। ওকে, এটাই বোঝাচ্ছে যে n এর কোনো মানের জন্য l এর মান 0 থেকে শুরু করে n-1 পর্যন্ত হয়। ওকে, বুঝলে? চলো তাহলে আমরা করতে লাগি, এটা মুছে দিই। এবার আমরা চলে যাচ্ছি প্রথম কক্ষ, মানে যেখানে প্রথম কক্ষ, প্রথম কক্ষ মানে n এর ভ্যালু কত, 1। n এর ভ্যালু 1 হলে সেটাকে কি সেল বলে, সেটাকে বলে কে সেল, সেটাকে বলা হয় কে সেল। ওকে, চলো দেখে নিই প্রথম কক্ষ n এর ভ্যালু কি 1। n এর ভ্যালু যদি 1 হয়, n এর ভ্যালু যদি 1 হয় l এর ভ্যালু কি হবে, শুধুমাত্র 0 হবে। n এর ভ্যালু যদি 1 হয় l এর ভ্যালু আমি কি পাবো, শুধু 0 পাবো। l এর ভ্যালু যদি 0 হয়, এক্ষুনি আমরা শিখেছি, দেখো l এর ভ্যালু যদি 0 হয় উপকক্ষটা আমি কি পাবো, s উপকক্ষ পাবো। তাহলে l এর ভ্যালু যদি আমার 0 হয় তাহলে যে উপকক্ষটা পাচ্ছি সেটা হচ্ছে কি, এস উপকক্ষ, সেটা হচ্ছে কি এস উপকক্ষ। এই এস উপকক্ষ কোন কক্ষের মধ্যে আছে, এই এস উপকক্ষ আমার প্রথম কক্ষের মধ্যে আছে। ভালো করে দেখো, এই এস উপকক্ষটা আমি প্রথম কক্ষের মধ্যে পেয়েছি, তাই এস উপকক্ষটাকে আমি বলছি 1s। যেহেতু এস উপকক্ষটাকে আমি প্রথম কক্ষের মধ্যে পাচ্ছি তাই এই এস উপকক্ষের নাম কি হচ্ছে 1s। তাহলে 1s বললে কি বোঝাবে, 1s বললে আমার বোঝাবে n এর ভ্যালু 1 আর l এর ভ্যালু 0। তাহলে 1s বলতে আমি কি বুঝবো, n is equal to 1 আর l is equal to 0। এবার চলে এসো দ্বিতীয় কক্ষ। দ্বিতীয় কক্ষ, দ্বিতীয় কক্ষ মানে n is equal to 2, মানে আমার কোন সেল হচ্ছে, l সেল। ওকে, দ্বিতীয় কক্ষ, তাহলে দ্বিতীয় কক্ষ মানে আমার n এর ভ্যালু কি 2। n এর ভ্যালু যদি 2 হয় তাহলে l এর সম্ভাব্য মান কি হবে, l এর সম্ভাব্য মান হবে 0, l এর সম্ভাব্য মান হবে 1। n এর ভ্যালু 2 হলে l এর ভ্যালু 2 এর থেকে 1 কম হবে, অর্থাৎ l এর ভ্যালু হবে 0, 1, 0 আর 1। l এর ভ্যালু যদি 0 হয় তাহলে যে উপকক্ষটা পাচ্ছি সেটা হচ্ছে আমার s উপকক্ষ, যে উপকক্ষটা পাচ্ছি সেটা হচ্ছে আমার কি, এস উপকক্ষ। তাহলে এই এস উপকক্ষটা কোন কক্ষের মধ্যে আছে, এই এস উপকক্ষটা আমার দ্বিতীয় কক্ষের মধ্যে পাচ্ছি, তাই একে আমি লিখছি 2s। এল এর ভ্যালু 1 হলে আমি কি পাচ্ছি, পি উপকক্ষ। এল এর ভ্যালু 1 হলে আমি কি পাচ্ছি, পি উপকক্ষ। এই পি উপকক্ষ কখন পাচ্ছি, পি উপকক্ষ আমি পাচ্ছি যখন এন এর ভ্যালু 2, অর্থাৎ দ্বিতীয় কক্ষে আমি পি উপকক্ষ পাচ্ছি, তাই এটাকে আমি লিখছি কি 2p। ওকে, যেহেতু এস আর পি আমি দ্বিতীয় কক্ষের মধ্যে পাচ্ছি তাই এই এস এর নাম 2s, এই পি এর নাম কি 2p। তাহলে 2s বললে আমরা কি বোঝাবো, 2s বললে আমরা বুঝতে পারছি n এর ভ্যালু হচ্ছে 2, l এর ভ্যালু 0। 2p বললে আমরা কি বুঝছি, n এর ভ্যালু 2, l এর ভ্যালু কত 1।
এবার হচ্ছে তৃতীয় কক্ষ। তৃতীয় কক্ষ যেখানে n এর ভ্যালু হচ্ছে 3, অর্থাৎ আমরা চলে যাচ্ছি এম সেল। দেখো n এর ভ্যালু কত পাচ্ছি, n এর ভ্যালু 3। n এর ভ্যালু যদি 3 হয়, l এর সম্ভাব্য মান কি হবে? 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে। 0 হলে আমরা কি উপকক্ষ পাই? s উপকক্ষ। 1 হলে আমরা কি উপকক্ষ পাই? p উপকক্ষ। 2 হলে আমরা কি উপকক্ষ পাই? d উপকক্ষ। তাহলে এই spd আমরা কোন কক্ষের মধ্যে পাচ্ছি? এই spd আমরা তৃতীয় কক্ষের মধ্যে পাচ্ছি। তাই এই s এর নাম কি হবে? 3s, তৃতীয় কক্ষে পাচ্ছি। এই p এর নাম কি হবে? 3p, আর এই d এর নাম কি হবে? 3d। ওকে, তার মানে আমরা বুঝতে পারছি যে উপকক্ষের আগে আমাকে n এর মান বসাতে হবে। তাহলে উপকক্ষের আগে, তার মানে দেখো আমরা উপকক্ষকে যদি চিহ্নিত করতে চাই, তাহলে উপকক্ষের আগে আমাকে n এর মান কি করতে হবে? বসাতে হবে। আচ্ছা, 3s বললে আমরা কি বোঝাচ্ছি? n is equal to 3, l is equal to 0। 3p বললে আমরা কি বুঝছি? n is equal to 3, l is equal to 1। 3d বললে আমরা কি বোঝাচ্ছি? n is equal to 3, l is equal to 2। চলো এবার আমরা আসি চতুর্থ কক্ষ। চতুর্থ কক্ষ KLM সেল। তাহলে দেখো চতুর্থ কক্ষ মানে n এর ভ্যালু কত? 4। n এর ভ্যালু 4 হলে l এর ভ্যালু কত হবে? 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে। তাহলে l এর ভ্যালু যদি 0 হয়, তাহলে আমরা কোন উপকক্ষ পাচ্ছি? 4s, কারণ এই s উপকক্ষটা চতুর্থ কক্ষের মধ্যে আছে। l এর ভ্যালু 1 হলে আমরা কি পাই? 4p, এই p উপকক্ষটা চতুর্থ কক্ষের মধ্যে আছে। l এর ভ্যালু 2 হলে আমরা পাই কি? 4d। l এর ভ্যালু 3 হলে আমরা কি পাই? 4f। ওকে, 4f। তাহলে এক্ষেত্রে n is equal to 4, l এর ভ্যালু কত? 0। এখানে তাহলে 4p বলতে n এর ভ্যালু 4, l এর ভ্যালু কত? 1। 4d বলতে n এর ভ্যালু 4, l এর ভ্যালু কত? 2। 4f বলতে n এর ভ্যালু 4, l এর ভ্যালু কত? 3। চলো পঞ্চম কক্ষ। পঞ্চম কক্ষ ও সেল। পঞ্চম কক্ষ মানে n এর ভ্যালু কত? 5। n এর ভ্যালু কত? 5। n এর ভ্যালু যদি 5 হয়, তাহলে l এর ভ্যালু কি হবে? 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে। ওকে, এবার তোমরা বলবে তো l এর ভ্যালু তো স্যার 4 ও হতে পারে। ওকে, তাহলে l এর ভ্যালু যদি 0 হয়, তাহলে আমরা কি পাচ্ছি? 5s। l এর ভ্যালু যদি 1 হয়, তাহলে আমরা পাচ্ছি 5p। l এর ভ্যালু যদি 2 হয়, তাহলে আমরা পাচ্ছি 5d। আর l এর মান যদি 3 হয়, তাহলে আমরা পাচ্ছি 5f। ওকে, প্র্যাকটিক্যালি আমরা spdf এই চারটে পাই, এর বাইরে কিন্তু কোনো উপকক্ষ আমরা পাই না। প্র্যাকটিক্যালি আমরা spdf এই চারটে উপকক্ষ পাই, এর বাইরে আর কোনো উপকক্ষ আমরা পাই না। তাই l এর ভ্যালু বা l এর মান 4 হলে এটা আমরা নেব না, এই 4 ভ্যালুটা আমরা নেব না। কারণ 4 হলে আমরা কি পাবো? 5g পাবো। 4 হলে আমরা কি পাবো? 5g, কিন্তু g উপকক্ষটা বাস্তবে আমরা পাই না। বাস্তবে এই আমরা চারটে উপকক্ষ পাই, 5s, 5p, 5d আর 5f। ওকে, চলো নেক্সট। আর আমরা গৌণ কোয়ান্টাম সংখ্যা থেকে কি কি জানতে পারি? আর আমরা জানতে পারি কোনো নির্দিষ্ট উপকক্ষের মধ্যে কতগুলি কক্ষক আছে বা অরবিটাল আছে, সেই সংখ্যা আমরা নির্ণয় করতে পারি। তাহলে কি বললাম? আর কি জানতে পারি? কোনো নির্দিষ্ট উপকক্ষের অন্তর্গত অরবিটাল সংখ্যা আমরা জানতে পারি। সেই ফর্মুলাটা কি? 2l+1। 2l+1 এর সাহায্যে উপকক্ষের ভেতরে থাকা অরবিটাল সংখ্যা আমরা বার করতে পারি। এবার এবার একটা কক্ষকে কটা ইলেকট্রন থাকে? আমি এক্ষুনি বলেছি একটা কক্ষকে দুটো ইলেকট্রন থাকে। তাই একটা নির্দিষ্ট উপকক্ষের মধ্যে সর্বোচ্চ কতগুলো ইলেকট্রন থাকতে পারে? তার ফর্মুলা কি? 2 × 2l+1। তার ফর্মুলা কি? 2 × 2l+1। আর কি জানতে পারি? আর জানতে পারি কোন উপকক্ষে আবর্তিত ইলেকট্রনের কৌণিক ভরবেগের মান আমরা জানতে পারি। কোন উপকক্ষে আবর্তিত ইলেকট্রনের কৌণিক ভরবেগের মান আমরা জানতে পারি। যেমন দেখো এখানে কি দেওয়া আছে? অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, কৌণিক ভরবেগ, অর্থাৎ উপকক্ষে আবর্তিত ইলেকট্রনের কৌণিক ভরবেগটাকে কি বলা হচ্ছে? অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম।
সেই ভ্যালুটা কি? সেই ভ্যালুটা হচ্ছে বড় হাতের এল ইজ ইকাল টু রুট ওভার এল ইন্টু এল প্লাস ওয়ান ইন্টু রুটের বাইরে কে আছে এইচ বাই টু পাই। অর্থাৎ এই ফর্মুলার সাহায্যে কোন উপকক্ষে আবর্তিত ইলেকট্রনের কৌণিক ভরবেগ বা অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের ভ্যালু আমরা পেয়ে থাকি। এই অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম ভ্যালুর সাহায্যে আমরা কোনো অরবিটালের আকৃতি নির্ধারণ করতে পারি। অর্থাৎ এই যে ফর্মুলাটা দেওয়া আছে এই ফর্মুলার সাহায্যে আমরা কোনো কক্ষক বা অরবিটালের আকৃতি কেমন হবে তা আমরা জানতে পারি। এবার দেখো যেমন এস উপকক্ষ, তাহলে এস উপকক্ষে আবর্তিত ইলেকট্রনের অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম কি হবে? অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম কত হবে? তাহলে চলো আমরা দেখে নিই এস উপকক্ষে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম ভ্যালু কত হবে। তাহলে এস উপকক্ষের ক্ষেত্রে এল এর ভ্যালু কি হয়? 0 হয়, আমরা এক্ষুনি পড়েছি। এস উপকক্ষে এল এর মান কি? 0। তাহলে এখানে এল এর মান 0 বসাও, এখানে যদি এল এর মান 0 বসাও তাহলে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের ভ্যালু কত আসে? 0। কত আসে? 0। অর্থাৎ এস উপকক্ষে আবর্তিত ইলেকট্রনের কৌণিক ভরবেগ কি? 0, এবং সেই কারণে এস অরবিটালের আকৃতি সিমেট্রিক্যাল হয়। যেহেতু এস উপকক্ষের অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের ভ্যালু 0 হচ্ছে, তাই এস অরবিটালের আকৃতি কি হয়? সিমেট্রিক্যাল হয়। তাহলে আমরা একটু বার করে নিই পি উপকক্ষের ক্ষেত্রে কত হচ্ছে। পি উপকক্ষের ক্ষেত্রে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, পি উপকক্ষের ক্ষেত্রে এল এর ভ্যালু কত? 1। পি উপকক্ষের ক্ষেত্রে এল এর ভ্যালু কত? 1। তাহলে ফর্মুলায় বসালে কি হবে? রুট ওভার 1 ইন্টু, তাহলে রুট ওভার 1 ইন্টু 1 প্লাস 1 রুটের বাইরে এইচ বাই টু পাই। তাহলে কত আসছে? 2। তাহলে আমার আসছে রুট টু এইচ বাই টু পাই। এটাই হচ্ছে আমার আসছে। এটাই হচ্ছে কি পি উপকক্ষে আবর্তিত ইলেকট্রনের কৌণিক ভরবেগ বা অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, সেটা কত? রুট টু এইচ বাই টু পাই। তাহলে এই সমস্ত ইনফরমেশন আমরা কোথা থেকে পেলাম? এই সমস্ত ইনফরমেশন আমরা গৌণ কোয়ান্টাম সংখ্যার সাহায্যে বার করলাম। তাহলে চলো এই গৌণ কোয়ান্টাম সংখ্যার সাহায্যে কি কি কোশ্চেন আমার আসতে পারে, কি কি কোশ্চেন আমার আসতে পারে এখান থেকে আমার কি কি কোশ্চেন আসতে পারে। তাহলে চলো, তাহলে এই কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আমরা কি কি কোশ্চেনের অ্যান্সার করতে পারি। দেখো, তোমাকে দিল নিচের কোন কক্ষকগুলি, বা তোমায় বলে দিল কোন উপকক্ষগুলির অস্তিত্ব আছে আর অস্তিত্ব নেই, যেটা আমরা মুখ্য কোয়ান্টাম সংখ্যা এবং গৌণ কোয়ান্টাম সংখ্যার সাহায্যে বার করে নিতে পারি। তাহলে আমাকে বললো এই যে নিচে যে উপকক্ষগুলো আছে তাদের কোন উপকক্ষের অস্তিত্ব আছে আর কোন উপকক্ষের অস্তিত্ব নেই। যেমন 2s, 2s এর ক্ষেত্রে n এর ভ্যালু কত? 2s এর ক্ষেত্রে n এর ভ্যালু হচ্ছে 0, l এর ভ্যালু হচ্ছে, সরি, 2s উপকক্ষের ক্ষেত্রে আমার n এর ভ্যালু হচ্ছে 2, 2s উপকক্ষের ক্ষেত্রে আমার n এর ভ্যালু হচ্ছে 2, এইটা হচ্ছে আমার n এর ভ্যালু, আর এখান থেকে আমি পাবো কি? l এর ভ্যালু। তাহলে 2s উপকক্ষের ক্ষেত্রে n এর ভ্যালু হচ্ছে 2 আর l এর ভ্যালু হচ্ছে 0। এবার n এর ভ্যালু যদি 2 হয় তাহলে l এর ভ্যালু, তাহলে l এর মান 0 হতে পারে, 1ও হতে পারে। তাহলে n এর মান যদি 2 হয় তাহলে l এর মান 0 হতে পারে, 1ও হতে পারে। অর্থাৎ n এর মান যদি 2 হয় তার মানে l এর মান 0 হবেই। অর্থাৎ 2s উপকক্ষের আমার অস্তিত্ব আছে, 2s উপকক্ষের আমার অস্তিত্ব আছে। এবার চলে আসি 3s, এর কি অস্তিত্ব আছে? 3s এর ক্ষেত্রে n এর ভ্যালু কত? 3, l এর ভ্যালু কত? 0। তাহলে এবার n যদি 3 হয় তাহলে l এর সম্ভাব্য মান কি? 0, 1, 2। অর্থাৎ n এর মান যদি 3 হয় তাহলে l এর মান 0 হবেই, n এর মান যদি 3 হয় তাহলে l এর মান 0 হবেই। অর্থাৎ 3s উপকক্ষেরও কি আছে? অস্তিত্ব আছে। এবার চলো আছে 2p, 2p এর ক্ষেত্রে দেখে নিই, 2p এর ক্ষেত্রে n এর মান কত? 2, l এর মান কত? 1। p উপকক্ষ হলে l এর মান কত হয়? 1 হয়। এবার আমরা জানি n এর মান যদি 2 হয় তাহলে l এর মান কি হতে পারে? 0 আর 1। n এর মান যদি 2 হয় তাহলে l এর সম্ভাব্য মান কি? 0 আর 1। তার মানে n এর মান যদি 2 হয় তাহলে l এর মান অতি অবশ্যই 1 হতে পারে।
n এর মান যদি 2 হয় l এর মান অতি অবশ্যই 1 হতে পারে, অর্থাৎ 2p উপকক্ষেরও কি আছে, অস্তিত্ব আছে। 2p উপকক্ষেরও কি আছে, অস্তিত্ব আছে। এবার আমরা দেখি 2d। 2d এর ক্ষেত্রে n এর মান কত, 2, l এর মান কত, 2। 2d উপকক্ষের ক্ষেত্রে n এর মান কত, 2, l এর মান কত, 2। এখন n এর মান যদি 2 হয় তাহলে l এর মান হয় 0 আর 1। দেখো ভালো করে, n এর মান যদি 2 হয় তাহলে l এর মান আমরা কি পাচ্ছি, 0 আর 1। তার মানে n এর ভ্যালু যদি 2 হয় তাহলে l এর ভ্যালু কখনোই 2 হবে না। n এর ভ্যালু যদি 2 হয় l এর ভ্যালু কখনোই 2 হবে না। l এর ভ্যালু কি হবে, 0 আর 1 হতে পারে, l এর ভ্যালু কখনো 2 হতে পারে না। তার মানে 2d উপকক্ষের কোনো অস্তিত্ব নেই, 2d উপকক্ষের কোনো অস্তিত্ব নেই। এবার চলো চেক করি 3d। 3d মানে n এর ভ্যালু কত, 3, আর l এর ভ্যালু কত, 2। এবার আমরা জানি n যদি 3 হয় তাহলে l এর মান কি হতে পারে, 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে। তার মানে n এর মান যদি 3 হয় তাহলে l এর মান 2 হবেই হবে। n এর মান যদি 3 হয় তাহলে l এর মান 2 হবেই হবে, অর্থাৎ 3d উপকক্ষের অস্তিত্ব আছে, 3d উপকক্ষের অস্তিত্ব আছে। চলো এবার আমরা দেখে নিই 3f। 3f 3f এর ক্ষেত্রে n এর ভ্যালু কত, 3, আর l এর ভ্যালু কত, 3। 3f উপকক্ষের ক্ষেত্রে n এর ভ্যালু কত, 3, l এর ভ্যালু কত, 3। মনে রাখবে n এর কোনো মানের জন্য l এর মান 0 থেকে শুরু করে n এর থেকে 1 কম হয়, তাই কখনোই n আর l এর মান সমান হবে না। n আর l এর মান কখনোই সমান হবে না। n এর মান যা হবে l এর মান তার থেকে 1 অতি অবশ্যই কম হতে হবে। ওকে, তাহলে n এর ভ্যালু যদি 3 হয় তাহলে l এর ভ্যালু কত হতে পারে, 0, 1, 2। তাহলে দেখো এই জায়গাটা ভালো করে, তাহলে n এর মান যদি 3 হয় তাহলে l এর মান কি হয়, 0, 1, 2। অর্থাৎ n এর মান 3 হলে l এর মান কখনোই 3 হবে না। n এর মান 3 হলে l এর মান কখনোই 3 হবে না, অর্থাৎ n এর মান আর l এর মান কখনই 1 হবে না। n এর মান যা হবে l এর মান তার থেকে কমপক্ষে 1 কম হবে, তার থেকে কমপক্ষে 1 কম হবে। অর্থাৎ n এর মান আর l এর মান যদি কোনো জায়গায় সমান দেখো তাহলে বুঝবে সেই উপকক্ষটা সুস্থিত নয়, আর সেই উপকক্ষের কোনো অস্তিত্ব নেই। অর্থাৎ 3f উপকক্ষের কোনো অস্তিত্ব নেই, 3f উপকক্ষের কোনো অস্তিত্ব নেই। তাহলে 2f উপকক্ষের কোনো অস্তিত্ব আছে। n এর ভ্যালু 2 হলে l এর ভ্যালু কি হবে, 3। 2f উপকক্ষের ক্ষেত্রে n এর ভ্যালু যদি 2 হয় l এর ভ্যালু 3। তার মানে n এর ভ্যালুর থেকে l এর মান কি হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে। n এর মানের থেকে l এর মান কি হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে, যেটাও বাস্তবে কখনো সম্ভব নয়, কারণ n এর মানের থেকে l এর মান অতি অবশ্যই কম হবে, অর্থাৎ 2f উপকক্ষটাও কি সম্ভব নয়। ওকে, তোমরা একটু বাড়িতে চেষ্টা করো 4s আর 4f, 4s আর 4f এই দুটো উপকক্ষের অস্তিত্ব আছে কি নেই তোমরা একটু বাড়িতে ট্রাই করো। তাহলে চলো আমরা একটা কোশ্চেন করে ফেললাম। আমরা শিখলাম মুখ্য কোয়ান্টাম সংখ্যা, শিখলাম গৌণ কোয়ান্টাম সংখ্যা, এবার আমরা চলে যাব চুম্বক কোয়ান্টাম সংখ্যা। দেখো এটা কক্ষের হবে না, এটা হবে কক্ষকের বা অরবিটালের। আচ্ছা, চুম্বক কোয়ান্টাম সংখ্যার সাহায্যে কি জানতে পারি? এই কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আমরা জানতে পারি যে ইলেকট্রনটি কোন উপকক্ষের অন্তর্গত কক্ষক বা অরবিটালের মধ্যে আছে, এবং শুধু তাই নয়, কক্ষকের ত্রিমাত্রিক বিন্যাস সম্বন্ধেও ধারণা পাই। দেখো আমরা কিছুক্ষণ আগেই পড়লাম, যখন আমরা শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন করছিলাম, সেখানে আমরা কক্ষক কি জেনেছি। কক্ষক কি? কক্ষক হলো নিউক্লিয়াসের চারিদিকে যে ত্রিমাত্রিক অঞ্চলে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, সেই ত্রিমাত্রিক অঞ্চলকেই কি বলা হয়, কক্ষক। তাহলে নিউক্লিয়াসের চারিদিকে যে ত্রিমাত্রিক অঞ্চলে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, সেই ত্রিমাত্রিক অঞ্চলকেই কি বলা হয়, কক্ষক। কি, আবার ভালো করে শোনো, সেই ত্রিমাত্রিক অঞ্চলকেই বলা হয় কি, কক্ষক। অর্থাৎ কক্ষকের কি আছে, ত্রিমাত্রিক আকৃতি আছে। কক্ষকের কি আছে, ত্রিমাত্রিক আকৃতি আছে, এবং সেটাই আমাকে বলে দেবে চুম্বক কোয়ান্টাম সংখ্যা। তাহলে চুম্বক কোয়ান্টাম সংখ্যা আমাকে কি জানাবে,
কক্ষকের সংখ্যা বা অরবিটালের সংখ্যা, তার সঙ্গে সঙ্গে কক্ষকের আকৃতি যে ত্রিমাত্রিক হয় সেটাও আমাকে চুম্বক কোয়ান্টাম সংখ্যা জানাবে। আচ্ছা, এবার কক্ষক, ইলেকট্রনের তরঙ্গ ধর্মকে কল্পনা করে কক্ষকের কল্পনা করা হয়েছে, এটা মনে রাখবে। ইলেকট্রনের তরঙ্গ ধর্মকে কল্পনা করে কক্ষকের কল্পনা করা হয়েছে। আর তরঙ্গরূপী ইলেকট্রনকে সবসময় ইলেকট্রন মেঘ হিসাবে আমরা কল্পনা করি। তরঙ্গরূপী ইলেকট্রনকে আমরা ইলেকট্রনের মেঘ হিসাবে কল্পনা করি। অর্থাৎ ইলেকট্রনের মেঘ যা, কক্ষকও কি তাই। ইলেকট্রন মেঘের আকৃতি যা, কক্ষকের আকৃতিও কি হয়, ঠিক তাই হয়। তাহলে এই কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আমরা কি জানতে পারছি? কক্ষক সংখ্যা এবং কক্ষকের ত্রিমাত্রিক বিন্যাস সম্বন্ধে আমরা জানতে পারছি। এবার এম বা এমএল এর প্রতিটি মান এক একটি কক্ষক বা এক একটি অরবিটালকে কি করে, নির্দেশ করে। এবার এল এর কোনো মানের জন্য এম বা এমএল এর মান -L থেকে শুরু করে 0 সহ +L পর্যন্ত হয়। ভালো করে খেয়াল করো কি বলছি। এল এর কোনো মানের জন্য এম এর মান -L থেকে শুরু করে 0 সহ +L পর্যন্ত হয়। ওকে, তাহলে চলো একটু দেখে নিই। আর কি বললাম, এমএল এর প্রত্যেকটা মান এক একটা কক্ষককে নির্দেশ করে। এমএল এর প্রত্যেকটা মান এক একটা কক্ষক বা অরবিটালকে কি করে, নির্দেশ করে। তাহলে চলো একটা টেবিল বানিয়ে নিই। চলো একটা টেবিল বানাই। হচ্ছে না কেন, কি সমস্যা হলো? আসছে না কেন গো? শেপে রেখেই করতে হবে। চলো একটা টেবিলটা বানিয়ে নিই আমরা। এটা এল এর মান, এখানটা হচ্ছে উপকক্ষের নাম। এইখানটায় হবে আমার কক্ষক সংখ্যা। এটা হবে আমার কক্ষক সংখ্যা। আচ্ছা, আর এদিকে হচ্ছে আমার কক্ষকের নাম। তাহলে চলো, তাহলে চলো একটা টেবিল বানাই। এখানে আমি লিখছি এল এর মান, এখানটায় লিখছি আমি উপকক্ষ, এখানটা আমি লিখছি এম বা এমএল এর মান, এইখানটা আমরা লিখছি কক্ষক সংখ্যা বা অরবিটাল সংখ্যা।
কক্ষক সংখ্যা বার করার ফর্মুলা কি 2l+1। কক্ষক সংখ্যা বার করার ফর্মুলা কি 2l+1। ফর্মুলা কি 2l+1। এটা হচ্ছে কক্ষক সংখ্যা বার করার ফর্মুলা। এইখানটা হচ্ছে কক্ষকের নাম, কক্ষকের নাম। ওকে, চল। ফার্স্ট হচ্ছে এল এর মান যদি 0 হয়, এল এর মান যদি 0 হয় তাহলে যে উপকক্ষটা পাই সেটা হচ্ছে আমার এস উপকক্ষ। সেটা কি? এস উপকক্ষ। এবার এল এর কোনো মানের জন্য এম এল এর মান কি হবে? -l থেকে শুরু করে 0 সহ +l পর্যন্ত হবে। অর্থাৎ এল এর মান যদি 0 হয় তাহলে এম এল এর মান শুধুমাত্র কি হতে পারে? 0ই হতে পারে, এর বাইরে কিছু হবে না। এবার কি বলা হয়েছে? এম এল এর প্রতিটি মান এক একটি অরবাইটালকে নির্দেশ করে। তাহলে এম এল এর কটা মান পেয়েছি? এম এল এর একটাই মান পেয়েছি, সেটা হচ্ছে 0। তাহলে এই এম এল এর এই 0 মান আমার একটা অরবাইটালকে নির্দেশ করবে। অর্থাৎ আমি কক্ষক সংখ্যা কটা পাবো? একটা। অর্থাৎ এম এল এর 0 ভ্যালুর জন্য পাবো আমি একটা কক্ষক, কারণ এম এল এর প্রত্যেকটা মান এক একটা কক্ষককে কি করে? নির্দেশ করে। এবার এখানে এল এর ভ্যালু 0 বসাও, এখানে এল এর মান 0 বসাও, দেখো তুমি 1 পাবে। অর্থাৎ এম এল এর 0 মানের জন্য আমি কটা কক্ষক পাই? একটা কক্ষক পাই, যে কক্ষকের নাম কি? এস কক্ষক। যে কক্ষকের নাম কি? এস কক্ষক। এবার 2 নম্বর, এল এর ভ্যালু যদি 1 হয় তাহলে যে উপকক্ষটা পাই সেটা পি উপকক্ষ। এবার এল এর মান যদি 1 হয় তাহলে এম এল এর মান কি হবে? -l থেকে শুরু করে 0 সহ +l পর্যন্ত হবে। অর্থাৎ এম এল এর মান হবে -1, 0, +1। এখন দেখো এম এল এর কটা মান পেলাম? দেখো এম এল এর 3টে মান পেলাম। অর্থাৎ 3টে মানের জন্য আমি 3টে অরবাইটাল পাবো। তাহলে এম এল এর 1, 2, 3 এই 3টে মানের জন্য আমি 3টে অরবাইটাল পাবো, কারণ এম এল এর তাহলে দেখো এম এল এর এই 3টে মানের জন্য আমি 3টে কক্ষক পাবো। এখানে এল এর ভ্যালু 1 বসাও, এখানে এল এর মান 1 বসাও, দেখো তুমি 3 পাবে। এবং এম এল এর প্রত্যেকটা মান আমার এক একটা কক্ষক বা অরবিটালকে নির্দেশ করছে। যেহেতু এখানে এম এল এর 3টে মান পেয়েছি তাহলে আমি 3টে কক্ষক পাবো। এখানে এল এর মান 1 বসাও, দেখো তুমি সেই 3ই পাবে। তাহলে সেই 3টে কক্ষক কি? সেই 3টে কক্ষক হলো পি এক্স, পি ওয়াই, পি জেড। এবার এল এর মান যদি 2 হয় তাহলে আমরা পাই ডি উপকক্ষ। এল এর মান যদি 2 হয় তাহলে এম এল এর মান কি হবে? -2, -1, 0, +1, +2। কটা মান পেলাম? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। অর্থাৎ আমি 5টা কক্ষক পাবো। এখানে এল এর মান 2 বসাও, দেখবে তুমি 5ই পাবে। তাহলে ডি কক্ষক কে কে আছে? ডি কক্ষকের নাম হচ্ছে, ডি কক্ষক হচ্ছে 5টা: dxy, dyz, dxz, dx² - y², আর কি? dz²। ওকে, এই 5টা কক্ষক আমরা পেয়ে থাকি। 4 নম্বর, 4 নম্বর হচ্ছে এল এর মান যদি 3 হয় তাহলে যে উপকক্ষটা পাই সেটা হচ্ছে এফ উপকক্ষ। এল এর মান যদি 3 হয় তাহলে এম এল এর মান কি হবে? -3, -2, -1, 0, +1, +2, +3। ওকে, তাহলে কতগুলো মান পেলাম? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা। অর্থাৎ আমি 7টা কক্ষক পাই। তাহলে এফ কক্ষক কটা হলো? এফ কক্ষক হলো আমার 7টা। এফ কক্ষক হলো আমার 7টা। ওকে, তাহলে এফ কক্ষক আমার হলো 7টা। কি কি? এফ এক্স কিউব, এফ ওয়াই কিউব, এফ জেড কিউব, এফ x² × y - z, এফ y² × x - z, এফ z² × x - y, আর এফ এক্স ওয়াই জেড। এই 7টা এফ কক্ষক আমরা পাই। তাহলে এস কক্ষকে, এস অরবিটাল, এস অরবিটালকে আমরা খাতায় কিভাবে প্রকাশ করব? আমরা খাতায় এইভাবে বক্স দিয়ে চিহ্নিত করি। খাতায় আমরা কি করি? বক্স দিয়ে অরবিটাল গুলোকে কি করি? চিহ্নিত করি। তাহলে এস কক্ষক কটা? এস কক্ষক একটা, তাই একটা বক্স। পি কক্ষক কটা? পি কক্ষক 3টে, তাই আমার 3টে বক্স। ডি কক্ষক কটা? ডি কক্ষক 5টা, তাই দেখো আমি 5টা বক্স। 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5। এফ কক্ষক কটা? 7টা, তাই আমি আঁকবো 7টা বক্স। 1, 2, 3, 4, 1, 2, 3, 4, 5,
1 2 3 4 5 6 আর এই একটা 7। তাহলে এস কক্ষক একটি, পি কক্ষক তিনটি, ডি কক্ষক 5টি, আর আমার এফ কক্ষক হচ্ছে 7টি। ওকে ওকে, তাহলে চলো নেক্সট পয়েন্ট। আচ্ছা, আর আমরা কি কি জানতে পারি? আর আমরা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা থেকে কি কি জানতে পারি? আর জানতে পারি শেপ অফ দ্য অরবিটাল, অর্থাৎ অরবিটালের শেপ আমরা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার সাহায্যে জানতে পারি। আর কি জানতে পারি? শেপ অফ দ্য অরবিটাল, শেপ অফ দ্য অরবিটাল আমরা জানতে পারি। যেমন এস কক্ষক, এস কক্ষক, এস কক্ষকের আকৃতি কি? এস কক্ষকের আকৃতি হচ্ছে গোলাকৃতি বা স্ফেরিক্যাল, গোলাকার। এস কক্ষকের আকৃতি কি? গোলাকার বা স্ফেরিক্যাল। দেখতে কেমন? দেখতে ঠিক এইরকম। যদিও এখানে স্ফেরিক্যাল আকার সমস্যা, তাও আমরা এইভাবে দেখাচ্ছি। ওকে, এইটা হচ্ছে আমার এস কক্ষকের আকৃতি, মাঝখানে নিউক্লিয়াস, এবং ইলেকট্রনের মেঘ ঠিক এই অঞ্চল জুড়ে ছড়িয়ে আছে। ইলেকট্রনের মেঘ এইভাবে কি আছে? নিউক্লিয়াসের চারিদিকে ছড়িয়ে আছে, এবং ইলেকট্রনের মেঘ একটা গোলাকার আকৃতি ধারণ করেছে। তাই এস কক্ষকের আকৃতি কি? গোলাকার। এস কক্ষকের আকৃতি কি? গোলাকার। পি কক্ষক, পি কক্ষকের আকৃতি কি? পি কক্ষকের শেপ হচ্ছে ডাম্বেল শেপ, ডাম্বেল, ডাম্বেল শেপ বা ডাম্বেল আকৃতি বিশিষ্ট। পি কক্ষকের শেপ কি? ডাম্বেল শেপ বা ডাম্বেল আকৃতি বিশিষ্ট। সেটা কেমন? পি কক্ষক কটা আছে? তিনটে, পিএক্স পিওয়াই, পিএক্স পিওয়াই পিজেড। ধর এটা যদি এক্স অক্ষ হয়, তাহলে আমার ইলেকট্রনের মেঘ, আমার ইলেকট্রনের মেঘ ঠিক এই বরাবর থাকবে। এটাই হচ্ছে আমার ডাম্বেল আকৃতি বিশিষ্ট। অর্থাৎ ইলেকট্রনের মেঘ পিএক্স এর ক্ষেত্রে আমার ইলেকট্রনের মেঘ এক্স অক্ষ বরাবর থাকবে। ঠিক এইভাবে ইলেকট্রনের মেঘগুলো কি হবে? ছড়িয়ে থাকবে। ঠিক এইভাবে ইলেকট্রনের মেঘগুলো কি হবে? ছড়িয়ে থাকবে এক্স অক্ষ বরাবর। এক্স অক্ষ বরাবর এইভাবে ইলেকট্রনের মেঘ ছড়িয়ে থাকবে। এবং যে কোনো তরঙ্গের দুটো দশা হয়, একটা পজিটিভ একটা নেগেটিভ। তাই একটা লোবকে আমি যদি প্লাস চিহ্ন দিই, আর একটা লোবকে আমি মাইনাস চিহ্ন দেবো। ওকে, এই যে এইটা দেখছো, এইগুলোকে লোব বলা হয়, এইগুলোকে বলা হয় লোব। লোব মানে কি? ইলেকট্রনের মেঘ। লোব মানে কি? ইলেকট্রনের মেঘ। অর্থাৎ আমি ইলেকট্রনের ঘনত্ব বা ইলেকট্রনের মেঘকে আমি এক্স অক্ষ বরাবর পাই। কার ক্ষেত্রে? পিএক্স এর ক্ষেত্রে। পিওয়াই এর ক্ষেত্রে কি হবে? পিওয়াই এর ক্ষেত্রে কি হবে? পিওয়াই এর ক্ষেত্রে আমি ইলেকট্রনের মেঘকে ওয়াই অক্ষ বরাবর পাই। পি পিওয়াই এর ক্ষেত্রে, পিওয়াই এর ক্ষেত্রে আমি ইলেকট্রনের মেঘকে আমি ওয়াই অক্ষ বরাবর পাই, ওয়াই অক্ষ বরাবর পাই। ঠিক এইভাবে ইলেকট্রনের মেঘগুলো কি হবে? লোব বরাবর ছড়িয়ে থাকবে। একটা লোব যদি প্লাস হয় আর একটা লোব মাইনাস। পিজেড কেমন হবে? পিজেড, পিজেড কি হবে? জেড অ্যাক্সিস বরাবর ছড়িয়ে থাকবে। এইভাবে জেড অ্যাক্সিস বরাবর, জেড অ্যাক্সিস বরাবর ইলেকট্রনের মেঘ ছড়িয়ে থাকবে। জেড অ্যাক্সিস বরাবর ইলেকট্রনের মেঘ কি হবে? এইভাবে ছড়িয়ে থাকে। একটা যদি প্লাস লিখি, একটা লোব হচ্ছে আমার মাইনাস। পিজেড মানে ইলেকট্রন আমার জেড অক্ষ বরাবর বিস্তৃত থাকবে। এবার চলে আসো ডি কক্ষক। ডি কক্ষকের শেপ কেমন হবে? ডি কক্ষকের শেপ হচ্ছে দ্বি ডাম্বেল আকৃতি বিশিষ্ট বা ডাই ডাম্বেল, দ্বি ডাম্বেল আকৃতি বিশিষ্ট, ডাই ডাম্বেল শেপ। সেটা আবার কেমন দেখতে? ডি কক্ষক কে আছে? ডি কক্ষক আছে ডিএক্সওয়াই, ডিএক্সওয়াই। তাহলে এর আকৃতি কেমন হবে? এর আকৃতি দ্বিডাম্বেল আকৃতি বিশিষ্ট হবে। এই হচ্ছে আমার এক্স আর এই হচ্ছে আমার ওয়াই। ডিএক্সওয়াই এর ক্ষেত্রে ইলেকট্রনের মেঘ এক্স ওয়াই তল বরাবর বিস্তৃত থাকে। ঠিক ইন বিটুইন অ্যাক্সিস, ইন বিটুইন অ্যাক্সিস বরাবর কি থাকে? বিস্তৃত থাকে। ওকে, এক্স ওয়াই তল বরাবর কি থাকে? বিস্তৃত থাকে। দেখো ইন বিটুইন অ্যাক্সিস, দুটো অক্ষের মাঝ বরাবর কি আছে? ইলেকট্রনের মেঘ ছড়িয়ে আছে। অর্থাৎ এক্স ওয়াই তলে ইলেকট্রন কি আছে? ছড়িয়ে আছে। ঠিক এইভাবে ইলেকট্রন কি আছে? ছড়িয়ে আছে, বা এইভাবে ইলেকট্রন ছড়িয়ে আছে, এই ভিতরে ইলেকট্রন আছে। তাহলে একটা হাফ যদি আমি প্লাস বলি, একটা হচ্ছে মাইনাস হাফ। এটাকে যদি প্লাস বলি, এটা কি হবে? আমার মাইনাস। এরপর কি আছে? ডি এক্স ওয়াই।
ডিওয়াইজেড। ডিওয়াইজেড এর ক্ষেত্রে কি হবে, এই আমার হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এই হচ্ছে আমার জেড অ্যাক্সিস। তাহলে ডিওয়াইজেড এর ক্ষেত্রে ইলেকট্রনের মেঘ ওয়াই জেড তল বরাবর বিস্তৃত আছে। দেখো ওয়াই জেড তল বরাবর বিস্তৃত আছে, অর্থাৎ দুটো অক্ষের মাঝ বরাবর বিস্তৃত থাকে। ওকে, একটাকে যদি আমি মাইনাস বলি, একটাকে প্লাস, একটাকে প্লাস বললে একটা হচ্ছে আমার মাইনাস। আর কি আছে, ডিএক্স ওয়াই ডিওয়াই জেড। এবার হচ্ছে আমার ডিএক্স জেড। ডিএক্স জেড, ডিএক্স জেড এর আকৃতি কেমন হবে, ডিএক্স জেড হবে আমার, এটা হচ্ছে যদি এক্স অ্যাক্সিস হয়, এটা জেড অ্যাক্সিস, অর্থাৎ এক্স জেড তল বরাবর ঠিক দুটো অক্ষের মাঝ বরাবর, ঠিক দুটো অক্ষের মাঝ বরাবর কি আছে, ইলেকট্রন ছড়িয়ে আছে, প্লাস মাইনাস প্লাস মাইনাস। এরপর আসে আমার ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, সেটা কি হবে, এই হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, এই হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস। এবং ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের ক্ষেত্রে ইলেকট্রনের মেঘ অক্ষ বরাবর ছড়িয়ে থাকে। ইলেকট্রনের মেঘ অক্ষ বরাবর ছড়িয়ে আছে। ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের ক্ষেত্রে ইলেকট্রনের মেঘ এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর ছড়িয়ে আছে, একটা প্লাস হলে একটা মাইনাস, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর ছড়িয়ে আছে। ডি জেড স্কোয়ার কেমন হবে, ডি জেড স্কোয়ার কেমন দেখতে হবে, দেখো ডি জেড স্কোয়ার, ডি জেড স্কোয়ার জেড অ্যাক্সিস বরাবর কি থাকে, ছড়িয়ে থাকে। ওকে, এটাও ডি জেড স্কোয়ারের ক্ষেত্রেও ইলেকট্রনের মেঘ অ্যাক্সিস বরাবর ছড়িয়ে আছে, ইলেকট্রনের মেঘ অ্যাক্সিস বরাবর ছড়িয়ে আছে। ওকে, এটা প্লাস হলে এটা মাইনাস, তাহলে আমরা দেখলাম ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর ডি জেড স্কোয়ার, এই দুটো কক্ষকের ক্ষেত্রে ইলেকট্রনের মেঘ অক্ষ বরাবর কি থাকে, বিস্তৃত থাকে। এবং এটা দিয়েই তোমাকে একটা এমসিকিউ করে দেবে যে নিচের চারটে কক্ষকের মধ্যে কোন কক্ষকের ক্ষেত্রে ইলেকট্রনের মেঘ অক্ষ বরাবর বিস্তৃত থাকে, সেটা কোন কক্ষ, দুটো কক্ষ আছে, একটা হচ্ছে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর একটা কি ডি জেড স্কোয়ার, ডি কক্ষকগুলির মধ্যে। এবার দেখো ডি জেড স্কোয়ারে আমি এরকম একটা দিয়েছি, একটা শনির বলয় এঁকেছি, অ্যাকচুয়ালি এটা শনির বলয় নয়, এই ব্যাপারটা আমি এরকম এঁকেছি কেন, দেখো ডি জেড স্কোয়ার, যে কোনো ডি কক্ষক কি হয়, দ্বি ডাম্বেল আকৃতি বিশিষ্ট হয়, কিন্তু আমাকে এখানে দেখো একটা ডাম্বেল আমরা দেখতে পাচ্ছি, একটা ডাম্বেল আমি দেখতে পাচ্ছি, একটা ডাম্বেল দেখতে পাচ্ছি, কিন্তু আমার থাকার কথা কটা ডাম্বেল, দুটো ডাম্বেল। ডি কক্ষকের আকৃতি কি, দ্বি ডাম্বেল আকৃতি বিশিষ্ট, অর্থাৎ আমার দুটো ডাম্বেল থাকবে, একটা সামনে থাকে আর একটা ডাম্বেল কি হয়, পেছনের দিকে থাকে, আর একটা ডাম্বেল কি থাকে, পেছনের দিকে, একটা জেড অ্যাক্সিস বরাবর সামনের দিকে থাকে আর একটা জেড অ্যাক্সিস বরাবর ঠিক পেছনের দিকে থাকে, যেটা আমরা দেখতে পাই না। ওকে, এই যে একটা সামনের দিকে আছে আর একটা কোথায় আছে, পেছনের দিকে আছে, এই পেছনের দিকে যে ডাম্বেলটা আছে সেটাকে আমরা ঠিক এইভাবে শনির বলয়ের মতো কি করেছি, চিহ্নিত করেছি। তাহলে এটা আর কিছুই নয়, পেছনের দিকে থাকা একটা ডাম্বেল, পেছনের দিকে থাকা একটা ডাম্বেল, এটাই হচ্ছে আমার ডি জেড স্কোয়ারের আকৃতি। চলো তাহলে আমরা চুম্বক কোয়ান্টাম সংখ্যার সাহায্যে বিভিন্ন কক্ষকের আকৃতি কিরূপ হবে জেনে নিলাম, আর এফ কক্ষকের আকৃতি আমরা এখনো অবধি জানতে পারিনি। নেক্সট আমরা পড়বো ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। তাহলে চারটের মধ্যে মুখ্য গৌণ চুম্বক হয়ে গেল, বাকি পড়ে আছে কি ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বা স্পিন কোয়ান্টাম নাম্বার, যাকে আমরা এমএস অর স্মল এস দ্বারা কি করি, চিহ্নিত করি। এই কোয়ান্টাম সংখ্যার সাহায্যে কি জানতে পারি, এই কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আমরা জানতে পারি কোনো কক্ষকের ভিতরে থাকা ইলেকট্রনের নিজের অক্ষের চারিদিকে ঘূর্ণন কি হবে, সেটা ক্লকওয়াইজ ডাইরেকশনে ঘুরবে না অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে ঘুরবে। ওকে, তাহলে দু নম্বর এমএল এর প্রতিটি মানের জন্য, এমএল এর প্রতিটি মানের জন্য এমএস এর মান প্লাস হাফ ও মাইনাস হাফ হয়। ওকে, তাহলে এমএল এর এক একটি মানের জন্য এমএস এর মান কি হয়, প্লাস হাফ হয়, মাইনাস হাফ হয়। এবার আমি যদি ধরে নিই ইলেকট্রন যখন ক্লকওয়াইজ ডাইরেকশনে ঘুরছে তখন এমএস ভ্যালু ধরে নিলাম প্লাস হাফ, তাহলে মাইনাস হাফ কখন হবে, যখন ইলেকট্রন অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। ওকে, যদি আমি ক্লকওয়াইজ রোটেশনটাকে প্লাস হাফ ধরি তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশনটাকে আমি মাইনাস হাফ ধরবো।
তাহলে কি বললাম, যদি ক্লকওয়াইজ ডাইরেকশন মানে ক্লকওয়াইজ রোটেশনকে যদি আমি প্লাস আপ ধরি, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশনকে আমি মাইনাস আপ ধরবো। আবার 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 যদি অ্যান্টি ক্লকওয়াইজকে প্লাস আপ ধরি, তাহলে ক্লকওয়াইজকে তখন আমি মাইনাস আপ ধরবো। অর্থাৎ একটা রোটেশনকে প্লাস আপ ধরলে অপর রোটেশনটাকে আমি মাইনাস ধরবো। ক্লকওয়াইজকে প্লাস আপ ধরলে অ্যান্টি ক্লকওয়াইজ মাইনাস আপ ধরবো। অ্যান্টি ক্লকওয়াইজ যদি প্লাস আপ ধরি, তাহলে ক্লকওয়াইজকে তখন আমি মাইনাস আপ ধরবো। এইভাবে এটাকে ধরা হয়। ওকে, তাহলে আমরা কি জানলাম? তাহলে আমরা শিখলাম চুম্বক কোয়ান্টাম সংখ্যা থেকে এমএল এর প্রতিটি মান এক একটি কক্ষকে নির্দেশ করে। তার মানে এমএল এর জিরো ভ্যালুর জন্য আমি একটা কক্ষক পাবো, এমএল এর জিরো ভ্যালুর জন্য আমি একটা কক্ষক পাবো বা অরবিটাল পাবো, কারণ এমএল এর প্রতিটি মান এক একটি কক্ষককে নির্দেশ করে। আবার এমএল এর প্রতিটি মানের জন্য এমএস এর মান কি হয়? প্লাস আপ আর মাইনাস আপ। অর্থাৎ এমএল এর জিরো মানের জন্য এমএস এর মান কি হবে? এমএস এর মান হবে প্লাস আপ মাইনাস আপ। তাহলে দেখো, এমএল এর প্রত্যেকটা ভ্যালুর জন্য আমি এক একটা কক্ষক পাচ্ছি, আবার এমএল এর প্রত্যেকটা ভ্যালুর জন্য এমএস এর মান কি হচ্ছে? প্লাস আপ আর মাইনাস আপ। তার মানে একটা কক্ষকে সর্বাধিক কটা ইলেকট্রন থাকতে পারে? একটা কক্ষকে সর্বাধিক দুটো ইলেকট্রন থাকতে পারে। একটা ইলেকট্রনের মান প্লাস আপ আর একটা ইলেকট্রনের মান মাইনাস আপ। তাহলে দেখলাম এমএল এর এক একটা ভ্যালু এক একটা কক্ষককে নির্দেশ করে। আবার এমএল এর এক একটা ভ্যালুর জন্য এমএস এর ভ্যালু কি হয়? প্লাস আপ আর মাইনাস আপ। তার মানে একটা কক্ষকে সর্বাধিক দুটো ইলেকট্রন থাকতে পারে। একটা ইলেকট্রনের ক্ষেত্রে এমএস ভ্যালু হবে প্লাস আপ, আর একটা ইলেকট্রনের ক্ষেত্রে এমএস ভ্যালু কি হবে? মাইনাস আপ। তাহলে এখান থেকে যে সিদ্ধান্তে আসতে পারি যে প্রতিটি কক্ষকে সর্বাধিক সর্বাধিক দুটি ইলেকট্রন থাকতে পারে। সর্বাধিক দুটি ইলেকট্রন থাকতে পারে। তাহলে প্রতিটি কক্ষকে সর্বাধিক দুটি ইলেকট্রন থাকতে পারে। তাহলে চলো, কক্ষক আর ম্যাক্সিমাম ইলেকট্রন সংখ্যা। ম্যাক্সিমাম ইলেকট্রন সংখ্যা, তাহলে আমরা কি শিখলাম? এক একটি কক্ষকে সর্বাধিক দুটি ইলেকট্রন থাকতে পারে। যেমন এস কক্ষক, এস কক্ষক এস কক্ষক কটি? একটি। এস কক্ষক কটি? একটি। এবং একটি কক্ষকে সর্বাধিক কটা ইলেকট্রন থাকতে পারে? দুটো ইলেকট্রন থাকতে পারে। একটি কক্ষকে সর্বাধিক কটা ইলেকট্রন থাকতে পারে? দুটি ইলেকট্রন থাকতে পারে। মানে এস কক্ষকে ম্যাক্সিমাম কতগুলো ইলেকট্রন থাকতে পারে? এস কক্ষকে ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন থাকতে পারে। এবার চলে এসো পি কক্ষক। পি কক্ষক, পি কক্ষক কতগুলো? আমরা এক্ষুনি পড়েছি। পি কক্ষক হচ্ছে পিএক্স, পিওয়াই, পিজেড, তিনটে। পি কক্ষক হচ্ছে আমার তিনটে, পিএক্স, পিওয়াই, পিজেড, পিএক্স, পিওয়াই, পিজেড। এবার তাহলে প্রত্যেকটা কক্ষকে সর্বাধিক কটা করে ইলেকট্রন থাকছে? দুটো করে ইলেকট্রন থাকছে। তার মানে সর্বমোট কটা ইলেকট্রন থাকতে পারে? ছটা। তার মানে পি কক্ষকে সর্বাধিক কটা ইলেকট্রন থাকতে পারে? ছটা। এবার পি কক্ষকের ক্ষেত্রে এমএল এর ভ্যালু কত হয়? -1, 0, +1। পি কক্ষকের ক্ষেত্রে এমএল এর ভ্যালু কত হয়? -1, 0, +1। যেখানে জিরো ভ্যালুটা ধরে নেওয়া হয় পিজেড। পিজেড এর ক্ষেত্রে এমএল এর মান কত? 0 ধরে নেওয়া হয়। মনে রাখবে, পিজেড এর ক্ষেত্রে এমএল এর মান কি ধরে নেওয়া হয়? 0 ধরে নেওয়া হয়। ডি কক্ষক, ডি কক্ষক কটা? 5টা। ডি কক্ষক হচ্ছে 5টা, 1, 2, 3, 4, 5। এবার প্রত্যেকটা কক্ষকে যদি দুটি করে ইলেকট্রন থাকে, প্রত্যেকটা কক্ষকে যদি দুটো ইলেকট্রন থাকে, তাহলে সর্বমোট কটা ইলেকট্রন থাকবে? 10টা ইলেকট্রন। এবার ডি কক্ষকের ক্ষেত্রে এমএল এর ভ্যালু কত? -2, -1, 0, +1, +2। তার মানে এই জিরো ভ্যালুটা কার ক্ষেত্রে ধরা হয়? ডি জেড স্কোয়ারের ক্ষেত্রে। ডি জেড স্কোয়ারের ক্ষেত্রে এমএল এর ভ্যালু কত ধরে নেওয়া হয়? 0 ধরে নেওয়া হয়। এবং এই কোশ্চেন একবার নিটে এসেছিল যে ডি জেড স্কোয়ারের ক্ষেত্রে এম এর মান 0 হয়। এই স্টেটমেন্টটি কারেক্ট না ইনকারেক্ট? এইভাবে এসছে। তাহলে পি জেড এর ক্ষেত্রে এমএল এর ভ্যালু 0 ধরা হয়, আবার ডি জেড স্কোয়ারের ক্ষেত্রে এমএল এর ভ্যালু কত ধরা হয়? 0 ধরা হয়। ডি কক্ষকে সর্বাধিক কটা ইলেকট্রন থাকতে পারে? 10টা। এবার চলে এসো এফ কক্ষক। এফ কক্ষক মানে কটা কক্ষক? এফ মানে 7টা। 1, 2, 3, 4, 5, 6। 1, 2, 3, 4, 5, 6, 7। 7টা কক্ষক। প্রত্যেকটাতে যদি দুটো করে থাকে, প্রত্যেকটাতে যদি দুটো করে থাকে,
তাহলে সর্বমোট কটা ইলেকট্রন হবে? 14টা ইলেকট্রন। এফ কক্ষক হচ্ছে 7টা, প্রত্যেকটাতে দুটো করে থাকলে সর্বমোট ইলেকট্রন কটা থাকতে পারে? 14টা। এবার তোমাকে পরীক্ষায় দিয়ে দিল জি কক্ষকে কটা থাকতে পারে। জি কক্ষক দেখো দেখো, এস কক্ষক কটা? একটা। পি কক্ষক কটা? তিনটে। ডি কক্ষক কটা? 5টা। এফ কক্ষক কটা? 7টা। দেখো 2 2 করে বাড়ছে। 1 থেকে 3 2, 3 থেকে 5 2 বেশি হলো, 5 থেকে 7 2 বেশি হলো, তাহলে জি কক্ষক কটা হবে? 9টা। জি কক্ষকে কটা হবে? 9টা। ওকে, দেখো প্রত্যেকটা দেখো 2 2 করে বাড়ছে, তাহলে জি কক্ষক যদি 9টা হয় তাহলে জি কক্ষকে সর্বমোট কটা ইলেকট্রন থাকবে? 18টা ইলেকট্রন। এবছর যেই মেন্সে কোশ্চেন করেছিল এইচ কক্ষক, এইচ কক্ষকে সর্বাধিক কত ইলেকট্রন থাকবে? এইচ কক্ষক মানে 1 3 5 7 9, 9 থেকে আরো 2 বাড়বে, 11টা অরবিটাল থাকবে। জি এইচ কক্ষকে কটা অরবিটাল থাকবে? 11টা অরবিটাল থাকবে। তাহলে 11টা মানে সর্বমোট 22টা ইলেকট্রন এইচ কক্ষকে থাকতে পারে। এবং এবছর কোশ্চেন এসেছিল যেই মেন্সে যে এইচ কক্ষকে কতগুলি অরবিটাল আছে, এইচ কক্ষকে কতগুলি অরবিটাল আছে, কতগুলি আছে? 11। মনে রাখবো কি করে? এ 2 2 করে বৃদ্ধি পাচ্ছে। এস যদি 1 হয়, পি দেখো তার থেকে 2 বেশি 3, ডি দেখো তার থেকে 2 বেশি 5, এফ দেখো তার থেকে 2 বেশি 7, জি দেখো তার থেকে 2 বেশি 9, এইচ কি হবে? তার থেকেও 2 বেশি 11টা অরবিটাল, অর্থাৎ এইচ কক্ষকে থাকে 11টা অরবিটাল। নেক্সট চলো, তাহলে এই ছিল আমার 4টে কোয়ান্টাম সংখ্যা। এবার চলো কিছু কোশ্চেন করে নিই, কিছু কোশ্চেন আমরা করে নিই। এই ছিল আমার 4টে কোয়ান্টাম সংখ্যা। এবার আমরা দেখি এই কোয়ান্টাম সংখ্যা থেকে তোমাদের কি কি কোশ্চেন আসছে। দেখো, আচ্ছা দেখো, ফার্স্টে কি বলেছে? ফার্স্ট কি বলেছে? নিচের কোন কোয়ান্টাম সেটটি সঠিক বা সঠিক না, এবং এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষায় দেবেই দেবে। এই ধরনের কোশ্চেন তোমরা একটা পরীক্ষায় পাবেই পাবে। এখানে আমি 4টে কোয়ান্টাম সংখ্যা রেখেছি, এ বি সি ডি। এই 4টে কোয়ান্টাম সেটের মধ্যে কোন সেটটি সঠিক এবং কোন সেটটি সঠিক নয়। দেখো ফার্স্টে কি আছে? n = 1, l = 3। এবং আমরা কিছুক্ষণ আগেই পড়েছি n এর মানের থেকে l এর মান কখনো বেশি হতে পারে না। n এর মান যা হবে l এর মান তার থেকে কমপক্ষে 1 কম হতে হবে। কিন্তু দেখো এখানে n এর ভ্যালু কত? 1, কিন্তু l এর ভ্যালু 3, অর্থাৎ n এর মানের থেকে l এর মান কি হচ্ছে? বেশি হয়ে যাচ্ছে, যেটা কখনোই সম্ভব নয়। তাই এই কোয়ান্টাম সেটটি বাস্তবে সম্ভব নয়। তারপরে বি দিয়ে দেখো, দেখো এখানে n এর ভ্যালু কত? 3, l এর ভ্যালু কত দেওয়া আছে? 3 দেওয়া আছে। n এর ভ্যালু কত দেওয়া আছে? 3, l এর ভ্যালু কত দেওয়া আছে? 3। এবার দেখো এক্ষুনি বললাম n এর মান যা হয় l এর মান তার থেকে কি হয়? 1 কম হয়। কিন্তু এখানে n এর মান যা, l এর মানও কি ঠিক তাই, অর্থাৎ n = কি? l, অর্থাৎ n এর মান কখনোই l এর মানের সমান হবে না। n এর মান যা হবে l এর মান তার থেকে 1 কম হবে, অর্থাৎ n = 3 হলে l এর মান কখনো 3 হতে পারে না। তাই এই কোয়ান্টাম সেটটাও কি বেঠিক, ভুল। এবার দেখো n এর মান 2, n এর মান 2 হলে l এর মান 1 হতেই পারে, অর্থাৎ n এর মান যা হয় তার থেকে l এর মান 1 কম হতেই পারে। তাহলে n এর মান 2 হলে l এর মান 1 হবে। এবার l এর মান যদি 1 হয় তাহলে ml এর মান কি হয়? -1, 0, +1, অর্থাৎ l এর 1 ভ্যালুর জন্য ml এর 3টে ভ্যালু পাওয়া যাবে, -1, 0, +1। কিন্তু দেখো এখানে ml এর ভ্যালু কত বলে দিয়েছে? -2, অর্থাৎ l এর মান যদি 1 হয় ml এর মান কখনোই -2 হতে পারে না, অর্থাৎ এই কোয়ান্টাম সেটটাও কি বেঠিক, ঠিক নয়। চলো নেক্সট। এবার দেখো n এর ভ্যালু 5। হ্যাঁ, n এর ভ্যালু 5 হলে l এর মান তার থেকে কম হবে, অর্থাৎ l এর মান এখানে কি আছে? 3 আছে, ঠিকই আছে। এবার l এর মান যদি 3 হয় তাহলে ml এর মান কি হবে? -3, -2, 0, +1, +2, +3, এতগুলো ভ্যালু হতে পারে। অর্থাৎ l এর মান 3 হলে ml এর মান -2 হতেই পারে। l এর ভ্যালু 3 হলে ml এর মান -2 হতেই পারে। তাহলে দেখো এখানে ml এর ভ্যালু কত দেওয়া আছে? -2। আর ms এর ভ্যালু কি হয়? হয় +1 নয় -1। এখানে ms এর ভ্যালু কত আছে? +1। তাহলে এই কোয়ান্টাম সেটটা কি আমার সঠিক? ওপরে তিনটে কোয়ান্টাম সেট
সঠিক নয়, আর লাস্ট কোয়ান্টাম সেটটা কি সঠিক। এই ধরনের কোশ্চেন তোমার পরীক্ষায় একটা আসবেই আসবে। নেক্সট এইবার আমরা পড়বো নোটস বা নোডাল পয়েন্ট। নোটস বা নোডাল পয়েন্ট কি? নোটস বা নোডাল পয়েন্ট কি কি বলছে? The point around the nucleus or the three-dimensional region around the nucleus in which the electron density becomes zero, সেই ত্রিমাত্রিক অঞ্চল বা সেই পয়েন্টকে বলা হয় কি নোডস। তাহলে নোডস কাকে বলবো? নিউক্লিয়াসের চারিদিকে যে ত্রিমাত্রিক অঞ্চলে ইলেকট্রনের ঘনত্ব শূন্য, অর্থাৎ ইলেকট্রন পাওয়ার কোনো সম্ভাবনা নেই, সেই অঞ্চলকে বা সেই বিন্দুকেই আমি কি বলবো? নোডস বা নোডাল পয়েন্ট। অর্থাৎ নোডস বা নোডাল পয়েন্টের ক্ষেত্রে সাই স্কোয়ার ভ্যালু কত হয়? 0 হয়। সাই স্কোয়ার ভ্যালু কি হয়? 0 হয়। অর্থাৎ নিউক্লিয়াসের যে ত্রিমাত্রিক অঞ্চলে ইলেকট্রন ঘনত্ব শূন্য, অর্থাৎ ইলেকট্রন পাওয়ার কোনো সম্ভাবনা নেই, সেই ত্রিমাত্রিক অঞ্চল বা সেই ত্রিমাত্রিক বিন্দুকেই কি বলা হয়? নোডস বা নোডাল পয়েন্ট। যেখানে সাই স্কোয়ার ভ্যালু কত হবে? 0। যেখানে সাই স্কোয়ার ভ্যালু কত হবে? 0। এটাই হচ্ছে আমার নোডস বা নোডাল পয়েন্ট। এবার নোডস হচ্ছে দু রকম। একটা হচ্ছে রেডিয়াল নোডস, আর একটা হচ্ছে অ্যাঙ্গুলার নোডস। একটা হচ্ছে রেডিয়াল নোডস, একটা হচ্ছে অ্যাঙ্গুলার নোডস। রেডিয়াল নোডস কি করে বার করে? তার ফর্মুলা কি? n-l-1। আর অ্যাঙ্গুলার নোডস l এর মানের সাহায্যে অ্যাঙ্গুলার নোডস বার করা হয়। তাহলে নোডস বা টোটাল নোডস কি করে বার করব? নোডস বা টোটাল নোডস, তাহলে নোডস বা টোটাল নোডস ইজ ইকুয়াল টু কি হবে? রেডিয়াল নোডস প্লাস অ্যাঙ্গুলার নোডস। রেডিয়াল নোডস প্লাস কি? অ্যাঙ্গুলার নোডস। রেডিয়াল নোডস এর ফর্মুলা কি? n-l-1। অ্যাঙ্গুলার নোডস কি? l। তাহলে দেখো l আর l কি হচ্ছে? ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। ফর্মুলা কি আছে? n-1। অর্থাৎ আমাকে নোডস বার করতে দিলে আমি কি ফর্মুলা ইউজ করব? n-1, অথবা আমি রেডিয়াল নোডস প্লাস অ্যাঙ্গুলার নোডসকে কি করে দেবো? যোগ করে দেবো। তাহলেই আমরা কি পেয়ে যাব? নোডসের ভ্যালু পেয়ে যাব। এবং পরীক্ষাতে নোটস কিন্তু বার করতে দেয়, এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হিসাবে পরীক্ষায় আসে। নোটস কিন্তু তোমাকে পরীক্ষায় বার করতে দেবে। তাহলে চলো দেখে নিই এখান থেকে কি কোশ্চেন আসে। চল তাহলে ক্যালকুলেটিং রেডিয়াল নোটস, অ্যাঙ্গুলার নোটস এবং টোটাল নোটস ফর দ্য ফলোইং অরবিটাল। তাহলে কে কে আছে? 1s, 2s, 2p, 3d। এই চারটে আমি বার করে দিচ্ছি, আর বাদ বাকি তিনটে তোমাদের হোমওয়ার্ক থাকলো। তাহলে 1s এর ক্ষেত্রে আমরা দেখি রেডিয়াল নোটস, rn মানে রেডিয়াল নোটস, an মানে অ্যাঙ্গুলার নোটস, আর নিচে হচ্ছে টোটাল নোটস বা আমরা যাকে বলছি নোটস। টোটাল নোটস আর নোটস হচ্ছে কি একই জিনিস। টোটাল নোটস বা নোটস হচ্ছে কি আমার একই জিনিস। দেখো রেডিয়াল নোটস কি করে বার করে? ফর্মুলা কি? n-l-1। অ্যাঙ্গুলার নোটস শুধুমাত্র l এর সাহায্যে, আর নোটস n-1 এর সাহায্যে। বা আমি রেডিয়াল নোটস আর অ্যাঙ্গুলার নোটস যদি যোগ করে দিই, তাহলে আমরা নোটস বা টোটাল নোটস পেয়ে যাব। 1s এর ক্ষেত্রে n-l-1 কত হবে? n-l-1। দেখো 1s এর ক্ষেত্রে n এর ভ্যালু কত? 1। s উপকক্ষ মানে l এর ভ্যালু কত? 0 আর -1। তাহলে কেটে কেটে গেলে আমি কত পাচ্ছি? 0। অর্থাৎ 1s এর ক্ষেত্রে আমার রেডিয়াল নোটস কত হচ্ছে? 0। অ্যাঙ্গুলার নোটস কত হবে? অ্যাঙ্গুলার নোটস আমরা l এর মানের সাহায্যে বার করি। s উপকক্ষ মানে l এর মান কত হবে? 0 হবে। তাহলে অ্যাঙ্গুলার নোটস কত হবে? 0। এবং টোটাল নোটস কত হবে? 0। অর্থাৎ 1s উপকক্ষে কোনো নোটস নেই। 1s উপকক্ষে কোনো নোটস নেই। তাহলে চলো এবার আমরা বার করব 2s। 2s এর ক্ষেত্রে রেডিয়াল নোটস কি হবে? কি করে বার করব? ফর্মুলা কি? n-l-1। 2s এর ক্ষেত্রে n এর ভ্যালু কত? 2। s উপকক্ষ বলে l এর ভ্যালু কত? 0 আর -1। তার মানে রেডিয়াল নোটস কত আসছে? 1। রেডিয়াল নোটস 1। অ্যাঙ্গুলার নোটস কি হবে? s উপকক্ষের ক্ষেত্রে l এর ভ্যালু কত আসবে? 0। তাহলে টোটাল নোটস কত হবে? 1 + 0 1। 1 + 0 1। এবার চলো 2p উপকক্ষের ক্ষেত্রে বার করব।
টুপি উপকক্ষের ক্ষেত্রে রেডিয়াল নোটস কি হবে n মাইনাস l মাইনাস 1। তাহলে টুপির ক্ষেত্রে n এর ভ্যালু কত 2, p মানে l এর ভ্যালু কত 1 মাইনাস 1, তাহলে করলে কত আসে 0। তাহলে টুপির ক্ষেত্রে রেডিয়াল নোটস কত 0। এবার অ্যাঙ্গুলার নোটস আমরা l এর মানের সাহায্যে বার করি। টুপির ক্ষেত্রে l এর ভ্যালু কত 1, তাই এখানে অ্যাঙ্গুলার নোটস কত 1, টোটাল নোটস কত হবে 0 প্লাস 1 1। 3ডির ক্ষেত্রে কি হবে, 3ডির ক্ষেত্রে n মাইনাস l মাইনাস 1 কত হবে, n এর ভ্যালু 3, d উপকক্ষ মানে l এর ভ্যালু 2 আর মাইনাস 1 মানে কত আসছে 0। তাহলে 3ডির ক্ষেত্রে আমার রেডিয়াল নোটস আসছে 0। এবার 3ডির ক্ষেত্রে অ্যাঙ্গুলার নোটস কত হবে, 3ডির ক্ষেত্রে l এর ভ্যালু কত 2, তাহলে অ্যাঙ্গুলার নোটস হবে 2, টোটাল নোটস কত হবে 0 প্লাস 2 2। ওকে, এইভাবে রেডিয়াল নোটস, অ্যাঙ্গুলার নোটস এবং টোটাল নোটস বার করা হয়। আর 4s 4p আর 3p তোমাদের বাড়ির জন্য কাজ দেওয়া থাকলো, তোমরা বার করে নেবে। আচ্ছা, এবার আমরা পড়বো নোডাল প্লেন। নোডাল প্লেন কি, যে তলে বা যে প্লেনে ইলেকট্রন পাওয়ার কোনো সম্ভাবনা নেই বা ইলেকট্রন ঘনত্ব 0, তাকে কি বলা হয় নোডাল প্লেন। কি বললাম, যে তলে বা যে প্লেনে ইলেকট্রন পাওয়ার কোনো সম্ভাবনা নেই সেই তলকে কি বলা হয় নোডাল প্লেন। আচ্ছা, ধরো এই হচ্ছে আমার নিউক্লিয়াস, এইদিকে হচ্ছে আমার ওয়াই, এদিকে হচ্ছে এক্স, এদিকে হচ্ছে জেড। এটা হচ্ছে ওয়াই এক্স জেড। তাহলে এক্স ওয়াই জেড এই তিনটে স্থানাঙ্কের ক্ষেত্রে আমার কতগুলো তল হবে। তাহলে দেখো আমি এখান থেকে পাই এক্স ওয়াই তল পাই, ওয়াই জেড তল পাই আর এক্স জেড তল পাই। অর্থাৎ তিনটে কোঅর্ডিনেট থাকলে আমরা তিনটে তল পাই, এক্স ওয়াই, ওয়াই জেড এবং এক্স জেড, এই তিনটে প্লেন কিন্তু আমরা পেয়ে থাকি। এস কক্ষক, এস কক্ষকের আকৃতি কি গোলাকার, এস কক্ষকের আকৃতি কি গোলাকার, এস কক্ষকের আকৃতি কি গোলাকার। তাই এস কক্ষকের মধ্যে এমন কোনো প্লেন নেই যেখানে ইলেকট্রন পাওয়া যায় না। এস কক্ষকের ক্ষেত্রে প্রত্যেকটা তলে ইলেকট্রন পাওয়া যায়। তাই এস কক্ষকের ক্ষেত্রে কোনো নোডাল প্লেন নেই, কোনো নোডাল প্লেন নেই। এস কক্ষকের ক্ষেত্রে কোনো নোডাল প্লেন নেই। চলে এসে এবার পি কক্ষক। পি কক্ষক মানে হচ্ছে আমার পিএক্স। পিএক্স এর ক্ষেত্রে পিএক্স আমরা একটু এঁকে নিই। এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা জেড। পিএক্স এর ক্ষেত্রে ইলেকট্রনের মেঘ আমার এক্স অ্যাক্সিস বরাবর থাকে, ইলেকট্রনের মেঘ আমার এক্স অক্ষ বরাবর বিস্তৃত থাকে। তাহলে তোমরা ছবি অনুযায়ী দেখতে পাচ্ছ ইলেকট্রনের মেঘ আমার এক্স অক্ষ বরাবর আছে এবং আমার এই তলটা ওয়াই জেড তল, দেখো এই ওয়াই জেড তলে কিন্তু আমার কোনো ইলেকট্রন নেই, ওয়াই জেড তলে কিন্তু আমার কোনো ইলেকট্রন নেই। তাহলে পিএক্স এর ক্ষেত্রে ওয়াই জেড তলটাই হচ্ছে কি আমার নোডাল প্লেন, ওয়াই জেড তলটাই হচ্ছে কি আমার নোডাল প্লেন। তাহলে দেখো করার কত সুবিধা। পিএক্স মানে আমার ইলেকট্রন আছে এক্স অক্ষ বরাবর, তাহলে এক্স অক্ষ বরাবর যদি ইলেকট্রন থাকে তাহলে ওয়াই জেড তল বরাবর বা ওয়াই জেড তলটাই হবে কি আমার নোডাল প্লেন, অর্থাৎ ওয়াই জেড তলে আমার কোনো ইলেকট্রন থাকবে না। ঠিক একই রকম ভাবে যদি আমি বলি পিওয়াই মানে আমার ইলেকট্রনের মেঘ ওয়াই অক্ষ বরাবর থাকবে, ওয়াই অক্ষ বরাবর থাকবে, তাহলে আমার পড়ে থাকছে কি এক্স জেড, পড়ে থাকছে কি আমার এক্স জেড, তাহলে এক্স জেড তলে কি থাকবে কোনো ইলেকট্রন থাকবে না, তাহলে আমার এক্স জেড কি হয়ে যাবে নোডাল প্লেন। ঠিক একই রকম ভাবে পিজেড মানে ইলেকট্রন কোন অক্ষ বরাবর থাকবে, পিজেড মানে ইলেকট্রন আমার জেড অক্ষ বরাবর থাকবে। তাহলে ইলেকট্রন যদি জেড অক্ষ বরাবর থাকে তাহলে এক্স ওয়াই তলে আমি কোনো ইলেকট্রন পাবো না, তাহলে এক্স ওয়াই তখন কি হয়ে যাবে আমার নোডাল প্লেন। এইভাবে নোডাল প্লেন কিন্তু তোমাকে পরীক্ষায় বার করতে দেবে। ঠিক একই রকম ভাবে ডিএক্সওয়াই মানে আমার এক্স ওয়াই তলে কি আছে ইলেকট্রন আছে, আমার এক্স ওয়াই তলে কি আছে ইলেকট্রন আছে। দেখো ডিএক্সওয়াই মানে আমার এক্স ওয়াই তলে আমি ইলেকট্রনের মেঘ দেখতে পাবো, তাহলে এক্স ওয়াই তলে যদি ইলেকট্রনের মেঘ আমি দেখতে পাই তাহলে আমার ওয়াই জেড আর এক্স জেড তলে কোনো ইলেকট্রন পাবো না, তাহলে সেটাই হয়ে যাবে আমার নোডাল প্লেন, সেটাই হয়ে যাবে আমার
নোডাল প্লেন। ঠিক একই রকম ভাবে যদি আমি ডি ওয়াই জেড দেখি, ডি ওয়াই জেড এর ক্ষেত্রে ওয়াই জেড তলে কি আছে, ইলেকট্রন আছে। তাহলে ওয়াই জেড তলে যদি ইলেকট্রন থাকে তাহলে আমার হ্যাঁ, ওয়াই জেড তলে যদি আমার ইলেকট্রন থাকে তাহলে আমার এক্স ওয়াই আর এক্স জেড তল বরাবর কোনো ইলেকট্রন আমি পাবো না। ওটাই হয়ে যাবে কি আমার নোডাল প্লেন, ওটাই হয়ে যাবে কি আমার নোডাল প্লেন। ঠিক একই রকম ভাবে আমি যদি ডিএক্স জেড লিখি তাহলে ডিএক্স জেড এর ক্ষেত্রে কি হবে, ডিএক্স জেড এর ক্ষেত্রে হবে আমি ইলেকট্রনকে এক্স জেড তল বরাবর পাবো, এক্স জেড তলে আমি ইলেকট্রন পাবো। তাহলে কোন তলে ইলেকট্রন পাবো না, তাহলে আমি ওয়াই জেড আর এক্স ওয়াই তলে কোনো ইলেকট্রন পাবো না, সেটা হয়ে যাবে আমার নোডাল প্লেন, সেটা হয়ে যাবে আমার নোডাল প্লেন। ওকে, এবার চলে আসো ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, একটু দেখে নিই। ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের ক্ষেত্রে নোডাল প্লেন কোথায় হবে, এই হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, এই হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস। তাহলে এক্ষেত্রে অক্ষ বরাবর থাকে। ওকে, তাহলে এক্ষেত্রে নোডাল প্লেন কোন বরাবর পাবো, এক্ষেত্রে নোডাল প্লেন আমি ঠিক এই বরাবর পাবো, এই বরাবর নোডাল প্লেন দেখতে পাবো, এই বরাবর আমি নোডাল প্লেন পাবো, এই বরাবর আমি নোডাল প্লেন পাবো। তাহলে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের ক্ষেত্রে আমি একটা নোডাল প্লেন পাবো ঠিক এক্স অক্ষের পজিটিভ দিকে, এক্স অক্ষের পজিটিভ দিকে 45 ডিগ্রি কোণে পাবো। দেখো এক্স অক্ষের পজিটিভ দিকে 45 ডিগ্রি কোণে পাবো, আর একটা আমি এক্স অক্ষের পজিটিভ দিকে 135 ডিগ্রি কোণে পাবো। ওকে, তাহলে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের ক্ষেত্রে একটা নোডাল প্লেন আমি এক্স অক্ষের 45 ডিগ্রি কোণে পাবো, আর একটা নোডাল প্লেন আমি এক্স অক্ষের 135 ডিগ্রি কোণে দেখতে পাবো। আর ডি জেড স্কোয়ারের ক্ষেত্রে, ডি জেড স্কোয়ারের ক্ষেত্রে কিন্তু সেরকম কোনো নোডাল প্লেন পাওয়া যায় না, ডি জেড স্কোয়ারের ক্ষেত্রে সেরকম কোনো নোডাল প্লেন পাওয়া যায় না। ঠিক অনেকটা ঠিক এরকম অ্যাঙ্গুলার পজিশনে, এইরকম অ্যাঙ্গুলার পজিশনে এরকম কোন শেপড নোডাল প্লেন পাওয়া যায়, এরকম কোন শেপড জিনিস পাওয়া যায়, কোন শেপড নোডাল প্লেন পাওয়া যায়। ওকে, তাহলে ডি জেড স্কোয়ারের ক্ষেত্রে আমরা কোন শেপড নোডাল প্লেন পাবো। ওকে, তাহলে এই ছিল আমার নোটস, নোডাল প্লেন, রেডিয়াল নোটস অ্যান্ড অ্যাঙ্গুলার নোটস। তাহলে আজ এই অবধি থাকলো, আজ এই অবধি থাকলো। সবাইকে থ্যাংক ইউ। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বেশি বেশি করে লাইক আর বেশি বেশি করে শেয়ার করে দিও। তাহলে আজ এই অবধি থাকলো। জয় হিন্দ।